সবচেয়ে বড় ভুল ছিল আমার হাজবেন্ডকে বিয়ে করানো। ভাই, এটা তোমরা আমাকে দেখে সবাই শিক্ষা নাও, সতীন কোনোদিনও আপন হয়। চল, আখির পেইন উঠছে, এখন হসপিটালে যেতে হবে। এই নামের ডক্টর, নার্স সবার সাথে আমি ঝগড়া করছি যে কেন এখন ওকে সিজার করতেছেন না। তারা একটা কথাই বলতেছে যে এই রক্ত না হলে সিজার করতে পারবো না, কারণ আখির রক্ত রক্ত নাকি নাই। অথচ ওর শুরু থেকে আমরা জানি ওর রক্ত খুব ভালো। আমার রক্ত শূন্যতা ছিল, বাট যখন ওর প্রেগনেন্সি টেস্ট মানে চেক আপ চলছে তখন বলছে ওর রক্ত ভালো। তো আমি যখন এটা শুনতে পারি যে রক্ত নাই, ও কষ্ট পাচ্ছে, ওর পেইন উঠে গেছে, আমি হসপিটালে ওইখানে যাওয়ার পরে এত মানুষের কাছে রক্ত চাই, তখন রাত 2টার বেশি বাজে, কাউকে পাই না ফোনে। কত ব্লাড গ্রুপে হচ্ছে পোস্ট দিছি, আমাদের ফেসবুকে পোস্ট দিছি, পেজে পোস্ট দিছি। হসপিটালে কান্না করতে করতে একসময় চিল্লায় চিল্লায় আমি বসে পড়ছি। আলিশাকে যে কোলে নেয় ভালোবেসে কোলে নেয়। এটা যদি আমি বুঝতাম রিয়া এটা নিয়েও খোটা দিবে, আমি রিয়াকে বলতাম তুই আলিশাকে ধরবি না। আমি তো দেখতাম যে ও খালা হিসেবে ভালোবাসতেছে, কখনো তো বুঝি নাই যে এইগুলো নিয়েও খোটা দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, যেটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাইনি, বাট আমি দেখলাম অনেক মিথ্যা ছড়াছড়ি হচ্ছে। আমার আমার ভালোবাসার মানুষের অভাব নাই, তারা সবাই আমাকে বলতেছে আপু তুমি কেন ক্লিয়ার করতেছো না, তুমি তো এত কিছু করছো এই 2 বছরে সবার জন্য, তো তুমি কেন সত্যটা সামনে আনতেছো না। আজকে আমি একদম শুরু থেকে সবকিছু বলবো, আখি আসার আমাদের জীবনে সেই শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ঘটছে সবকিছু। অনেক একতরফা কথা শুনলে তো হয় না, আমি তো এখনো কিছু বলিই নাই। আচ্ছা যাই হোক, জাস্ট কিছু কিছু ঘটনা আমি লাইভে বলছিলাম, পুরোটা কিন্তু আমি বলিনি। সো আজকে সবকিছু তোমরা জানতে পারবা। তো আমি তোমাদেরকে শুরুতে বলি যে যখন হচ্ছে আমি আমার হাজবেন্ডকে বিয়ে করাইতে চাই, তখন আখির সাথে আমার কথা হয়। আখি এভাবে ওকে প্রেজেন্ট করে যে ওর ওর প্রিভিয়াস লাইফের ভিডিওতেই আছে যে ওর জীবনে কত কষ্ট, ওর ফ্যামিলি ওকে খোটা দিচ্ছে, ওর বোন ওকে খোটা দিচ্ছে, ও ডিভোর্সি, ও গার্মেন্টসে চাকরি করতেছে, অনেক অসহায়, ও আমাদের সাথে এসে ভালো থাকতে চায়। ওকে ফাইন, দেখা করলাম। দেখা করার পরে ওই দিনের কথা বললাম যে ঠিক আছে তাহলে ওই দিনই বিয়ে। যেহেতু আহাদ বলছে আমার কোনো সমস্যা নেই, ডিভোর্স তো হয়ে গেছে তোমার, আর হচ্ছে আমি তো আগে থেকে হচ্ছে কথা সবকিছু বলে রাখছি। পরে ওই দিন বিয়ে হয়, কিন্তু সে যেভাবে বলে জোর করে, ভাই তার বয়স 25 বছর, সে আমার থেকে 7 মাসের বড়। সো 25 বছরের একটা মেয়েকে কখনো জোর করে বিয়ে করা যায় না, আমি যেটা মনে করি। তো ওটা সম্পূর্ণ সে মিথ্যা কথা বলছে। বিয়ে হয়, বিয়ে যখন হয় সেই কাহিনীও আমি বলি, যে আমি বলি কাবিন তোর কত লাগবে, ঠিক আছে, কাবিন কত লাগবে আমাকে বল। না, তখন তুমি তুমি করে বলতাম, সরি, যে তা কাবিন তুমি কত চাও, বলছে আমার কোনো কাবিন লাগবে না, 1 টাকা কাবিন না দিলেও আমার কোনো সমস্যা নেই। তো এরপরে হচ্ছে কাজী বলে যে না, কাবিন ছাড়া বিয়ে হয় না। পরে তারাই তাদের তরফ থেকে 1 লাখ টাকা কাবিন, 50,000 টাকা উসুল, এটা তাদের তরফ থেকে তারা লিখে দিছে যে উসুল লিখতে হয়। আমার এগুলো নিয়ে কোনো সমস্যা ছিল না, 10 লাখ টাকার কাবিন লিখলেও সমস্যা ছিল না। কারণ আমি বলছি যে তুমি কত কাবিন চাও এটা তুমি বলো, সম্পূর্ণ তোমার ব্যাপার এটা। আর ওই বিয়েতে কিন্তু আমার সিগনেচারও আছে, বড় বউ হিসাবে, সাক্ষী হিসাবে। সেখানে এটা বলছে যে বিয়ে নাকি আমি করাইনি। যাই হোক, তো এই পয়েন্ট ক্লিয়ার। বিয়ে কিভাবে হলো, তারপরে বাসায় গেলাম। তারপরে পার্সোনাল টপিকের কথা আমি না বলি, কাউকে ছোট করে আমি কথা বলবো না, যা যা ঘটছে আমাদের লাইফে আমি সেগুলোই কথা বলবো। 2-3 দিন পরে আখি হচ্ছে আহাদের সাথে খুব রুড বিহেভ করে। কেন? স্মোক করার জন্য। আহাদের অনেক বেশি চিল্লাচ্ছে। আমি ঘুম থেকে উঠে শুনতেছি যে এত পরিমাণ চিল্লাচিল্লি চলতেছে, আহাদের সাথে এরকম চিল্লাইতেছে। আমার লাইফে কোনোদিন আমি আহাদের সাথে এভাবে চিল্লাই নাই। আর ও 2 দিন হয়েছে বিয়ে হয়েছে, ও আমার হাজবেন্ডের সাথে এভাবে চিল্লাচ্ছে, তাও কি নিয়ে? স্মোক করা নিয়ে। আজব একটা মানুষ। দেখো, অনেকের পরিবারে আছে যে কারো বাবা স্মোক করে, এটা একটা অভ্যাস, এটা ভালোবেসে তারপরে ছাড়াইতে হয়। কাউকে সম্ভব না জোর করে তুমি তার কোনো বদ অভ্যাস তুমি নষ্ট করবা বা বন্ধ করবা। ও যেই পরিমাণ স্মোক করতো আমার সাথে বিয়ের সময়, যেটা আস্তে 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 আমি কমাই আনছি, এখন কিন্তু ও টোটালি স্মোক করে না। এখন দেখো যে ভিডিওর মধ্যে ও ভেপিং করে। যাই হোক, তো স্মোক করা কখনোই ভালো না, এটা আমি কখনোই সাপোর্টে নাই, যার জন্য আমি কিন্তু আমার হাজব্যান্ডেরটাও বন্ধ করছি। তো অনেক চিল্লায়, মানে তুই তুকারি পুরা, মানে গালিগালাজ, সেই গালিগুলো এখন আমি ভিডিওতে ইউজ করতে পারবো না। পরে আমি বলতেছি কি হয়েছে, পরে বলে যে এই সিগারেটের গন্ধ আমার ভালো লাগে না, হ্যান ত্যান, এটা সেটা। আচ্ছা ঠিক আছে, আমি বলছি ঠিক আছে, যেহেতু ভালো লাগে না তুমি বারান্দায় খাও, আস্তে আস্তে কমায় ফেলো, আর এটা তো মানে খারাপ, জিনিসটা তো আর ভালো না। পরে আমি আখিকে বললাম যে দেখ, যে কোনো কিছু বলতে হলে ছেলে মানুষকে ঠান্ডা মাথায় বলতে হয়, এভাবে উচ্চস্বরে কথা বলে ছেলেদের জেদ বাড়ে। ও বাসায় খাবে না, বাইরে যায় 100 একটা খাবে, তুই তখন ফিরাইতে পারবি? বলে আমার ফিরানোর কিছু নেই, আমার সামনে না খাইলে হয়েছে, ও খাক মরুক। তখন না আমার এই জিনিসটা খুবই লাগছে যে একটা হাজবেন্ডের প্রতি যদি মায়া ভালোবাসা না হয়, আহ তখনই মানুষ এই কথা বলতে পারে। তারপর আবার বলি যে 2-3 দিনের মধ্যে আর কিসের মায়া হবে, ওদের তো আর প্রেমের বিয়ে না। পরে ওকেও বুঝাই, ওকেও বুঝাই, ঠিক আছে। এর প্রায় হচ্ছে আরো 3-4 দিন পরে হঠাৎ করে আখি বাসায় নেই। সে বাসা থেকে গায়েব। কি নিয়ে? উপরে ছাদে যাই, আমরা ছাদে যেয়ে ছবি তুলি। তখন আমরা প্রায় ছাদে ভিডিও বানাইতাম, তোমরা সবাই সেই ভিডিওগুলো দেখছো যে একটা বাসায় আমরা
ছাদে প্রচুর কন্টেন্ট বানাইতাম। মানুষ রাস্তায় দেখা হলে বলতো, এই আপু তোমরা এরা না ছাদে ব্লগ বানাইতা। তো ছাদে ছবি তুলি, আয়শা নিয়া বলতেছে যে ও নিজেই কিন্তু আখি সবসময় ছবি তুলতে চায় না, আমার সাথে মনে হয় 5টা ছবি আর ওর সাথে মনে হয় 4টা, এটা নিয়ে ঝগড়া করতেছে আহাদের সাথে। হ্যাঁ ওর সাথেই তুমি বেশি ছবি তুলছো। আমি বলছি যে জেনে শুনে আমাকে দেখে আইসা তারপরে এগুলো করতেছে, মানে আমি না বুঝতেছি না তখন ওকে যে আমি কি এত বড় ভুল করলাম, এরকম একটা মেয়েকে আমি আমার সংসারে আনলাম যে আয়শা নিয়ে এখন আমাকে সহ্য করতে পারতেছে না। পরে বাসা থেকে নাই, আমি বের হয়ে গেছি, আমি আর আহাদ খুঁজতে, বাসা ওইভাবে খুলে তখন আমি 11 Pro Max চালাই, ফোন বাসায় রেখে, হ্যাঁ আইফোন বাসায় রেখে, আহাদের ফোন বাসায় রেখে বের হয়ে গেছি খুঁজতে, কোথাও নাই। স্ট্যান্ড পর্যন্ত গেছি। এখন একটা মানুষকে আমরা ফোনও নিয়ে যাই না, ভাবছি নিচে হয়তো বা আসতে পাবো, কিভাবে পাবো, বাসায় আশা ধরছি যে বাসায় যে কল দিলে হয়তো বা ওকে পাবো। কি করছে, আমাদের ওই বিল্ডিং এর 5তলায় একটা খালি ফ্ল্যাট ছিল, ওইটা হচ্ছে তোমার সোসাইটির বাসায়, ওই 5তলা মনে হয় এখনো খালি, উনি ওনার ফ্ল্যাট খালি রাখছে, মানে কাজ কমপ্লিট করেনি। ওইখানেও বারান্দায় দাঁড়ানো আমি ওকে দেখছি, দেখে আমার এত রাগ লাগছে যে একটা মানুষ কিভাবে এরকম করতে পারে। এই দুপুরবেলা, ভর দুপুরবেলা, তখন লিফট নষ্ট, আমরা 9তলায় থাকি, সেখান থেকে হেঁটে হেঁটে তারপর আমরা নামছি, আবার আসছি। আসার পরে সে ওই ফ্ল্যাটে দেখে আসছি, দেখে আহাত গেছে, যাওয়ার পরে বলে আমি তোমাদের সাথে একটা প্র্যাঙ্ক করছি, করার পর উপরে আসছে, আমি বলছি এইভাবে আর কখনো করিস না, মানুষের তো টেনশন হয়, তারপরে তোর একটা বিপদ হইতে পারে বা কিছু, তোর ফ্যামিলি এখন কিছুই জানে না, তারা রাজি না, তোকে মানা নেয় নাই, বা আমাদের কাছে আসছে, সব দায়িত্ব আমাদের, তো আমাদের তো একটা টেনশন হয়। এরপর বলে না আর কখনো করবো না, ওটাও দুষ্টুমি করছে। তো এরপরে আমরা ঘুরতে যাই, বেশ কয়েকদিন আমাদের খুব সুন্দর সম্পর্ক, একদম যেভাবে আমাদের সংসার প্রতিনিয়ত চলতেছে। এরপর একদিন হঠাৎ করে তোমাদের ভাইয়া হচ্ছে ছাদে যায়, ও হচ্ছে প্রায় কি ছাদে যাইতো, বলতো কি সামি আর ইরফান হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড, ওদের সাথে অনেক কিছু শেয়ার করে। ছাদে গেছে, আমি হচ্ছে তখন ভিডিও এডিটিং করতেছি, তখন তো আর কেউ নাই, আমি তখন হচ্ছে ইরফান আসছে, ওরে আমি এডিটিং শিখাচ্ছি আর আমি এডিটিং করতেছি। তারপরে বলতেছে যে মানে যায় তোমাদের ভাইয়া দেখতেছি কি যে ও স্মোক করতেছে সামি আর ইরফানের সাথে। তো দেখার সাথে সাথে তো তোমাদের ভাই ওখান থেকে মানে রাগে জিদে ওদের 3জনের উপরে নিচে চলে আসছে, সাথে সাথে আখি আসছে, আয়শা হাতের পা ধরছে আমার সামনেই, ধরে বলতেছে যে আমি আর কখনো এমন করব না, দেখো এটা আমার আগে একটা অভ্যাস ছিল, আমার একটা বদ অভ্যাস হয়ে গেছিল, আমি অনেক ডিপ্রেশনে ছিলাম, এই জন্য আমি আর ইরফানের কোনো দোষ নাই, আমি ওদের থেকে জোর করে নিছি, আর আমি মাঝে মাঝে ওদের সাথে খাইছি, বাট আর কখনো খাবো না। হ্যাঁ মাফ চাইছে। পরে আমি বলতেছি কি হয়েছে, আমি তো তখন বুঝতেছি না যে ছাদে কি হয়েছে। পরে আমি বললাম যে হচ্ছে কি হয়েছে আমাকে বলো। পরে আখি আমাকে বলছে যে এরকম এরকম। আমি বলছি তুই না ওই দিন না আদ্রে এত বকা দিলি যে তোর এই গন্ধ ভাল লাগে না, তো নিজে খাইলে সেই গন্ধ ভাল লাগে না কেন? বলে কি আমি রাগারাগি করছি এই জন্য, ও খাইলে আমার খাইতে ইচ্ছা করে, যাতে না খায় সেই জন্য, কারণ ওর সামনে তো আমি খাইতে পারবো না। বাস এই টপিক ওইখানে। পরে আমি অনেক রাগারাগি করছি যে আখি এটা একটা মেয়ের জন্য এটা খুবই খারাপ, একটা মেয়ে হিসাবে স্মোক করাটা, এটা আমরা যে ফ্যামিলি থেকে বিলং করি আমরা মনে করি এটা অনেক খারাপ, ঠিক আছে? তো আর কখনো এটা করিস না। আর যেহেতু আজকে হাতের কাছে তুই ধরা খাইছস, আর সামি আর ইরফানের আমি ওদেরকেও ডাকি, ওদেরকে আমি অনেক বকাঝকা করি। ইরফান বলে মামি আসলে আমাদের কোনো দোষ নাই, আমরা দিতে চাইনি, সে অনেক জোরাজোরি করছে, কান্নাকাটি করছে, তারপরে হচ্ছে মাঝে মাঝে চুরি করেও নিচ্ছে আমাদের কাছ থেকে। ওকে ফাইন, পরে এই টপিক ওইখানেই শেষ, আর কখনো ওকে দেখি নাই খাইতে। এখন খাইছে না না খাইছে আদৌ সেটা ওই বলতে পারবে, বাট এরপর থেকে আর আমাদের সামনে পড়ে নাই, হয়তো আর কখনো খায় নাই, ওই মানুষ ভুল করতেই পারে। পরে ওই টপিক শেষে আমি জাস্ট অবাক হয়েছি যে মানুষটা নিজে এটা খায়, সে কেমনে তার হাজবেন্ডের সাথে এত রুডলি এত খারাপ বিহেভিয়ার করে। এই জন্য আমি অবাক হয়েছিলাম যে কাকে আমি নিয়ে আসলাম। প্রতিনিয়তই না ওর আচরণে এটা আমি হচ্ছে বুঝতেছিলাম যে আমি কাকে নিয়ে আসছি। এরপরে তখন আমাদের সংসার তো, তখনের ভ্লগ গুলায় ছবি তো আছে, দেখলেই বুঝতে পারবো, তখন আমাদের অনেক প্রবলেম চলতেছিল। ভ্লগিং থেকে জাস্ট ইউটিউব থেকে আমরা যে টাকাটা পাচ্ছিলাম সেটা থেকে আমরা চলতেছিলাম, তোমাদের ভাইয়ার ফটোগ্রাফি তখন বন্ধ, তখন আমরা অনেক প্রবলেমে ছিলাম। এর মধ্যে হঠাৎ করে তোমাদের ভাইয়ার আগের যে ঋণ, সেই ঋণের মধ্যে একটা হচ্ছে কল আসে এমার্জেন্সি কিছু টাকার জন্য, যেটা মনে করো খুবই সামান্য পরিমাণ টাকা, একটা অ্যান্ড্রয়েড ফোন সেল করলে হয়ে যেত। তখন তোমাদের ভাইয়ার হচ্ছে ফোন নাই, ওর ফোন আগেই সেল করছে এই ঘটনা আগে, এটা বেশ কয়েক মাস পরে হয়তো, বা আমার একদম টাইম মনে নাই, বাট আমার ফোন সেল করে, এটা ভ্লগ দেখলে তুমি বুঝতে পারো, ভ্লগে আছে যে আইফোন থেকে আমরা অ্যান্ড্রয়েডে শিফট হয়েছি ভ্লগে, তখনের ওই দিনের কাহিনী। তো এরপরে তোমাদের ভাই বলে কি আখিকে যে দেখো তিশার ফোন দিয়ে তো হচ্ছে ভ্লগ করতেছি আমরা, এটাই তো আমাদের এখন ইনকামের একমাত্র রাস্তা, তো তোমার ফোনটা সেল করি, তাহলে তো এখন আমি 1010 টাকা যদি পাই বা 7000 টাকা যদি সেল করতে পারি, ওই টাকাটা দিয়ে দেই, আমাদের ঝামেলা শেষ। আখি উঠে বলছে আমার এটা গার্মেন্টস করে আমি তারপর হচ্ছে এই ফোনটা আমি কিনছি, আমি এটা দিব না, কোনো কিছু বিনিময়ে আমি সেল করবো না, আইফোন সেল করলে করো, তোমাদের সমস্যা তোমরা বুঝো। পরে আমি হাতকে জাস্ট একটা ইশারাই দিছি যে চুপ করো, তোমার আমি একবারও বলছি ওর ফোন সেল করার কথা, আমি তো বলছি আমার ফোন সেল করবো, আমার ফোন কিন্তু ওটা আমার পরিবারে দেওয়া ছিল, তোমাদের ভাইয়ার না, ওটা আমি অনেক আগে থেকেই চালাই।
শেষ কথা, আমার ফোন সেল করে দিছি। তারপরে কি করছি, আমার ফোন সেল করে আমি তোমাদের ভাই ওখান থেকে টাকা রেখে, যেহেতু এটা আইফোন, এটা তো একটা ভালো দামে আমরা সেল করতে পারছি। তারপরে একটা আমরা 23,000 না কত টাকায় একটা হচ্ছে টেকনোর ফোন কিনি আরিফ মামার মাধ্যমে, তাও পুরো টাকাটা ওকে তখন দিই না, 25,000 টাকায়। ওকে হচ্ছে 15,000 টাকা দেই মেবি, আর আইফোনটা ওর কাছেই সেল করি, আমাদের এই যে ভাইগনা আরিফের কাছে। আর হচ্ছে বাকি টাকা আমরা পরে দিব, এটা বলি। এটা আমরা প্রতি মাসে 2,000 করে দিছি, আমাদেরকে অনেক হেল্প করছে, এই জন্য কিন্তু এখনো ওদেরকে এত ভালোবাসি। কারণ বিপদের সময় যে বলেন একটা কথা, একটা আঙ্গুল জাগাইলে ওইটা সারা জীবন থাকে, মানে মনে থাকে বা মনে রাখা উচিত। আমরা নিমক হারাম না ভাই, তাই মনে রাখি। তো এরপরে দেখো, ওইখান থেকে আখির প্রতি অনেকটা আমার কষ্ট চলে আসছিল যে শুধুমাত্র ফোনটা আমার দেখে না, আমরা আইফোন দিয়ে ভ্লগিং করতাম, ক্যামেরা কোয়ালিটি বেটার হইতো, এটা সবাই জানো, অ্যান্ড্রয়েডের থেকে আইফোনের কোয়ালিটি ভালো। তারপরও কিছু বলি না, এটা ওর পার্সোনাল ব্যাপার, সমস্যা নেই, ও সেল করে নাই, সেটা ওর ব্যাপার। তো ও কিন্তু আমাদের পাশে কখনোই ছিল না, তখন ওর ফোনটা সেল করলে কিন্তু আমরা আইফোন দিয়ে ভ্লগিংই করতে পারতাম। আমার ফোন আমি চালাইতাম কম, আমি ওটা তো ভ্লগিং এর কাজেই হচ্ছে সবসময় ইউজ হইতো, সবসময় আমার এডিটিং করা বলো সবকিছু তো আমিই করছি। 3 বছরে কোনোদিন বলতে পারবে না আখি নিজে কোনো কিছু করছে, সেটা যারা আমাদের প্রতিনিয়ত ভ্লগ দেখো তারা সবাই এখনো বলো। তো এরপরে আমরা ওই ফোন দিয়ে চলছি। তারপরে হচ্ছে প্রেগনেন্ট হই। প্রেগনেন্ট হওয়ার পরে মানে তোমাদের ভাইয়া হচ্ছে আখি আসার আগে থেকেই আমাদের বিয়ের পর থেকে বেবি নিতে চাচ্ছিল, বাট আমি বেবি নিতে চাচ্ছিলাম না। কারণ হচ্ছে আমার সন্তান আমার থেকে দূরে, যার জন্য আমি দ্বিতীয়বার মা হওয়ার সাহস কখনো করি নাই, আমার ইচ্ছাই ছিল না আমি কখনো বেবি নিব। কিন্তু তোমাদের ভাইয়া প্রতিনিয়ত এটা নিয়ে ঝগড়া করতো, এটা আখিও দেখছো, ওর সামনেও বহুত ঝগড়া হয়েছে আমাদের এই বাচ্চা নেওয়া নিয়ে। আমি একবার বাসা থেকে রাগ করে চলেও গেছিলাম যে এই বেবি নেওয়ার জন্য আমাকে এত ফোর্স করতো তোমাদের ভাইয়ার। তখন আমি এই কথাটা শুনতেই পারতাম না যে না আমি বেবি নিব না, কারণ এটা আমার একটা ভয়ও কাজ করতো। আবার হচ্ছে ওই যে কষ্টটা আমি করছি আমার ফার্স্ট বেবিকে নিয়ে, ওটা আমার প্রিভিয়াস লাইফের যে ভিডিওটা আমি বলছি ওখানে বলছি, ওকে নিয়ে আমি সব ভিডিওতে কথা বলতে পারি না, আমি কন্ট্রোল ইমোশনাল হয়ে যাই, ঠিক আছে। যাই হোক, তো এরপরে আহ, তোমাদের ভাইয়া অনেক কষ্ট আমাকে রাজি করলো। আমি বললাম ঠিক আছে, ইউটিউব থেকে যদি তুমি ঠিক মতো আর্নিং দেখাইতে পারো যে হ্যাঁ আমাদের আর্নিং হচ্ছে, তাহলে হচ্ছে আমি বেবি নিব, যে আমার বেবির কোনো কষ্ট হবে না। কারণ এখন আমরা টানাপোড়েন করে চলতেছি, এই আমার ফোন সেল করে দিলাম, এই কষ্ট করতেছি, আজকে বাজার থাকবে না তাহলে কালকে এটা সেটা, আমরা তিনজন মিলে সেটা করতেছি। আমার আম্মুর কাছ থেকে আনতেছি, তখনও কিন্তু কেউ না থাকলেও আমার পরিবার পাশে ছিল। আমার আম্মু টাকা পয়সা দিত, আমার আম্মু আম্মুর বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইতো। তখন আম্মু কেউ মেনে নিছে, শুরুর দিকে রাগ হয়ে থাকলো যে তোরা যদি মিলে থাকো তাহলে আমাদের কোনো সমস্যা নাই। আর আমার ভাই তো তখন আমাদের ভিডিও করে দিচ্ছে একদম ফ্রিতে, ওকে কোনো বেতনও আমরা দেই নাই, কিছুও না, আমার পাশে সবসময় ছিল। তখন কিন্তু আমাদের কোনো টাকা পয়সা ছিল না। মাসে মনে হয় কি বলবো 20-30 হাজার টাকা মনে হয় আমরা ইউটিউব থেকে তখন ইনকাম করতাম, বাসা ভাড়াই চলে যেত 11,000। ওই বাসার বাড়িওয়ালাও যে এত ভালো ছিল, আমরা দেখা যেত যে 1 তারিখের ভাড়া আমরা 25 তারিখ দিতাম, সেই পর্যন্তই আঙ্কেল হচ্ছে অপেক্ষা করতো। খুবই ভালো ছিল সে। তো এটা সারা জীবন মনে থাকবে, ওই বাসায় আমাদের অনেক হেল্প করছে। তো আবার ওই বাসায় ছাদে আমরা যে পরিমাণ ভিডিও বানাইতাম কেউ কিছু বলতো না, প্রত্যেকটা মানুষ আমাদের কিন্তু দেখতো, তারা এক সাইডে থাকতো আমরা এক সাইডে, আমাদের সব গাছ দিয়ে ভরা ছিল, আমাদের কখনো কিছু বলতো না। আমি জানি না এখনকার কোনো বাড়িওয়ালা এটা অ্যালাউ করবে কিনা, বাট ওই বাসায় আমাদের এরকম কোনো বাধা ছিল না, সবাই অনেক ভালো ছিল আর আমাদের খুব সাপোর্ট করছে। তো আমার পরিবার কিন্তু তখন থেকেই সাপোর্টে, তখন কিন্তু আমার পরিবার উল্টা আমাদেরকে দিছে, এই বাজার নাই আম্মুর বাসা থেকে চাল আনছি, আম্মুর বাসা থেকে আলু আনছি, পেঁয়াজ আনছি, এগুলো তো আর ভ্লগ করে বলার মতো না, তাই না? যে আমার হাজবেন্ডই ছোট হবে তাই এগুলো আমি কখনো বলতে চাইনি, বাট আমি দেখতেছি কি আমি চুপ আছি দেখে কিছু মানুষ এটা নিয়ে মানে বানায় বানায় এমন পর্যায়ে নিয়ে গেছে যে সেই আমাদের জন্য করে গেছে, আমরা কিছু করিনি। যাই হোক, এটা আল্লাহ দেখবে। আর আমি আজকে সব সত্য কথা বলতেছি, আমার যদি কোনো কথা মিথ্যা থাকে সে যাতে সেটা ক্লিয়ার করে দেয় যে হ্যাঁ তুই সেই কথাটা মিথ্যা বলছে, যাতে আমার সামনে এসে আমার চোখে আঙ্গুল দিয়ে বলতে পারে যে আমি এটা মিথ্যা বলছি। আজকে আমি যা যা বলতেছি, এই পর্যন্ত আমি কোনোদিন কোনো মিথ্যা কথা বলিও নাই। তো এরপরে হচ্ছে আমার পরিবার কিন্তু তখনও পাশে। তো প্রেগনেন্ট হইলাম, আমার আম্মু তখন হচ্ছে যা পারতো আমাদের যতটুকু পারতো হেল্প করতো, ডক্টর দেখাইতে গেলে আম্মুর কাছ থেকে টাকা নিয়ে যেতাম। আমার পরিবারকে কিন্তু তখন কিছু দেয় না, কারণ আমরা নিজেরাই চলতে পারি না, কিন্তু আমার পরিবার কিন্তু তখনও পাশে ছিল। তখন কিন্তু তোমাদের ভাইয়ার পরিবার ছিল না, আর তোমাদের আখিয়াপুর পরিবারের তো পাত্তাই ছিল না, আর তোমাদের ভাইয়ার পরিবারও ছিল না। তখন শুধুমাত্র আমার পরিবার আমার পাশে ছিল, শুধুমাত্র আমার পরিবার আমাদের সবার পাশে ছিল। আমাকে কিছু দিলে আম্মু তখনও আখিকেও দিছে। আমি প্রেগনেন্ট হয়েছি, এরপর আমাদের কোনো প্ল্যান ছিল না যে আখিও তখন প্রেগনেন্ট হবে। আমার আম্মুও বলছে যে দেখ তোরা দুইজন যেহেতু বাসায়, তখন তার আমাদের এত কাজের লোক ছিল না, দুইজন যেহেতু বাসায় তোরা হচ্ছে আগে তিশার বাবু হওয়ার অন্তত 2-3 বছর গ্যাপ নেওয়ার পরে যাতে আখি বাবু নেয়। কারণ হচ্ছে দুইটা একসাথে তোরা পালতে পারবি না, বাস্তবটা অনেক কঠিন, 200-3টা একসাথে থাকতেছো কিন্তু দুইটা বাচ্চা একসাথে বড় করা এত সহজ না, খরচেরও ব্যাপার আছে। কিন্তু কেন জানি না সার্টেন হচ্ছে আখি প্ল্যান করে ও বেবি নিবে। তো ও যখন এই কথাটা বলে তখন আমিও বলি আচ্ছা ঠিক আছে নে বেবি নিয়ে কোনো সমস্যা নেই। কারণ আমি তখন মনে করি যে হতে পারে
ও যে এখন সবাইকে বলতেছে আমি ওকে বেবি নিতে বলছি, আমি কখন বলছি? ও আগে বলছে, তারপর আমি বলছি। ও এটাও বলছে যে ওর ফার্স্ট বেবিটা যেহেতু অ্যাবর্শন করে ফেলছে, ও দুনিয়ায় আনতে পারে নাই, বাধ্য হয়েছে, কারণ ওর হাজবেন্ড অস্বীকার করছে। এটা তো ও বলছেই, ওর প্রিভিয়াস লাইফের ভিডিও তো নিজেই বলছে, ওর হাজবেন্ড বেবিটা অস্বীকার করছে যে এটা তার বেবি না। ঠিক আছে, তো এই জন্য ও বাচ্চাটা অ্যাবর্শন করতে বাধ্য হয়েছে, অ্যাবর্শন করে ফেলছে। ওকে ফাইন। পরে আমি ভাবলাম আসলে একটা মেয়ের জীবনে এটা তো অনেক কষ্ট, একটা বাচ্চা অ্যাবর্শন করে ফেলছে বাধ্য হয়ে, এখনো মা হতে চাচ্ছে, তো ও তো আহাদের ওয়াইফ। আমি তখন বলছি আচ্ছা ঠিক আছে, তোরাও বাচ্চা নে, যেহেতু আমিও প্রেগনেন্ট তুইও নে, যা হবে দেখা যাবে। একসাথে এমন হয় না যে দুই ভাইয়ের বউ একসাথে বাচ্চা বাচ্চা নেয়, দুই যা একসাথে প্রেগনেন্ট হয় তো বাচ্চা পালে না, সমস্যা নেই, আমি তোরে দেখবো তুই আমারে দেখবি, কারণ 2-3 মাসের গ্যাপ তখন অলরেডি আছে। এরপরে ও বলে আচ্ছা ঠিক আছে, সেটাকেও বানাইছে কন্টেন্টের জন্য। ভাই কন্টেন্টের জন্য নাকি আমাকে দেখে হিংসায়, সেটা ওই ভালো বলতে পারবে। যাই হোক, সেই টপিকে আমি না যাই, ও আমাকে যেটা বলছে তারপর আমি ওকে বলছি যে হ্যাঁ বাচ্চা নেই। তো এরপরে আমাকে বলতেছে কি, ও প্রেগনেন্ট হওয়ার পর অনেক কমেন্ট আসতেছিল যে দেখছো ছোট বউটা অনেক হিংসুটে, তো তুমি প্রেগনেন্ট হয়েছো দেখে হিংসা এসে প্রেগনেন্ট হয়েছো। তখন আমাকে বলতেছে কি তিশা তুই এটা বলবি ভিডিওতে যে তুই আমারে বলছো বাচ্চা নিতে, তাহলে আর আমাকে কেউ খারাপ বলবে না। আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে আমি ভিডিওতে এটাই বলছি, তোমরা কি এই কমেন্ট করো না, আমি ওরে বাচ্চা নিতে বলছি। আমি এটা ওরকে যাতে কেউ বাজে কমেন্ট না করে সেজন্য বলছি। এটা উপরে আল্লাহ আছে আর আমি একজন প্রেগনেন্ট বর্তমানেও। সো মিথ্যা বলার আমার সামনে অনেক কঠিন মুহূর্ত আমার আসতেছে, এখন মিথ্যা বলার আমার কোনো ইচ্ছা নাই, যা সত্য আমি তাই বলতেছি। এরপরে হচ্ছে দুইজন মিলে প্রেগনেন্ট হই। প্রেগনেন্ট হওয়ার পরে আমাদের প্রচুর জ্বর হয়। বিশ্বাস করো আমাদের কখনো ওরকম খারাপ সম্পর্ক, ও যেভাবে প্রেজেন্ট করছে যে ও এক কোনায় শুয়ে থাকতো, এটা সেটা, বাসার মধ্যে না প্রায়োরিটি ওরই বেশি ছিল। ও যেদিন আমারে বলছে ওর আগের শাশুড়ি ওরে রান্নাঘরে কোনো অধিকার দেয় না, সেদিন আমি আমার রান্নাঘরের অধিকার ছেড়ে দিচ্ছি। ভাই কোন মেয়ের রান্নাঘরের প্রতি ভালোবাসা নাই? কোন মেয়ে রান্না করতে পছন্দ করে না? আমার সব থেকে বেশি পছন্দ রান্না বান্না করে আমার হাজবেন্ডকে খাওয়ানো, পরিবারের মানুষকে খাওয়ানো, রান্নাঘর পরিপাটি রাখা। যেদিন ও আমাকে এই কষ্টের কথা বলছে সেদিন আমি বলছি ঠিক আছে আজকে থেকে তোর মতো রান্নাঘরে সবকিছু চলবে, তোর যদি কোনো হেল্প লাগে আমারে বলবে, আমি করে দিব। সেদিন আমি ওকে রান্নাঘরের দায়িত্ব ছেড়ে দিছি, সবকিছু ওর মতো করে গোছায় রাখতো, যেখানে মশলা রাখার, যেখানে যা রাখার সবকিছু ওর মতো রাখতো। আমি ছেড়ে দিছি যে থাক, একটা মেয়েটার মনে কষ্ট, আমি স্যাক্রিফাইস করি। কিন্তু এত স্যাক্রিফাইস করেও না সেই দিন শেষে দোষটা আমারই বেশি হলো। এরপরে বিড়ালের জন্য পাগল হয়ে গেছে, ওর একটা বিড়ালের বাচ্চা লাগবে, ওর একটা বিড়ালের বাচ্চা লাগবে। আমি আমার বান্ধবীর সাথে যোগাযোগ করি, আমার বান্ধবীর আবার পার্সিয়ান বিড়াল আছে। তো ওর বলছে আমাকে যে ওর বিড়ালের বাবু হলে হচ্ছে ও আমাকে দিবে। এরপরে আমরা ওর বাসায় যাই, আখিকে নিয়েই যাই, সেই ভ্লগও আছে। তখন আমাদের একটা কুকুরও ছিল স্নোই, আমার হাজবেন্ডকে হচ্ছে আমরা কিনে দিছিলাম ওইটা, আমি কিনে দিছিলাম। তো এরপরে হচ্ছে আমরা বিড়ালের বাচ্চা দুইটা আয়না দেই ওরে। সেই বিড়ালের বাচ্চা দুইটাকেও লালন পালন করতো, থাকতো। তো আমি কার জন্য এনে দিছি? ওকে ওকে ভালোবাসি বিধাই তো বিড়ালের বাচ্চা দুইটা আমি এনে দিছি। আমরা তখন নিজেদের খরচই চালাইতে পারতেছি না, এর মধ্যে একটা কুকুর আনছি, তারপরে বিড়াল আনছি, সবকিছু মিলাই নিয়ে ও ফার্স্টে আমাদের যে জোজো ছিল সবাই বলছে আপু জোজোকে কেন দিয়ে দিছো? জোজোকে কিন্তু আখির জন্যই সরাইছি। আখি তখন নতুন নতুন এসে জোজোকে পুরাই সহ্য করতে পারতেছে না, এই কুকুরের গন্ধ, তাহলে এই কুকুরকে এইটা, তাহলে কুকুর এইটা বা ওইটা। পরে আমিও ভাবলাম যে আসলে কুকুর তো না পাক, আমার আম্মুও বললো যে যেহেতু আখি পছন্দ করতেছে না তাহলে হচ্ছে কুকুরটা তোমরা সেল করে দাও। দেন আমরা জোজোকে সেল করে দিছি ওর জন্য। কিন্তু জোজো আমার খুব ফেভারিট ছিল। পরে যে স্নোইকে আনছি, স্নোইয়ের জন্য আমার কোনো মায়া হয় না, এবার জোজোর জন্য আমার খুব মায়া হয়েছিল, কারণ জোজো অন্যরকম একটা কুকুর। তোমরা সবাই দেখছো যারা শুরু থেকে আমার ভিডিও দেখো, কিন্তু আমি কিন্তু কোনো ভিডিওতে এটা বলি নাই যে আখির জন্য জোজোকে সরাইছি। আমি কিন্তু এটাই বলছি যে কুকুর থাকলে নামাজ হয় না, বা এখন প্রেগনেন্ট হব বা হচ্ছে নাপাক একটা জিনিস, এই জন্য। কিন্তু এটা কিন্তু সত্য না, নামাজ তো অন্য রুমেও পড়তে পারতাম ভাই। আর হচ্ছে তখন তো আমরা নামাজ পড়তামই না কেউ, এই একবেলা পড়লে, বিশেষ করে আমি যদি একবেলা পড়তাম, আখি পড়তো না। আখি প্রেগনেন্সিতেও কখনো নামাজ পড়ে নাই, যেটা সত্য কথা। তো সেটা তোমাদের ভাইয়াও পড়ে নাই। আমি পড়তাম মাঝে মাঝে, তাও এমন না যে একদম আমি মুসল্লি 5 ওয়াক্তই পড়তাম, তখন পড়তাম না। তখন আমরা সারাদিন প্রচুর ব্যস্ত ছিলাম। আর একটা কথা কি, মানুষের বুঝতেও তো অনেক সময় লাগে। একটা কথা ছিল বিপদ না হলে মানুষ বুঝে না, তো তখন এরকম টেন্ডেন্সি মাথায় ছিল না যে হ্যাঁ সবসময় নামাজ পড়তে হবে, আল্লাহর পথে থাকতে হবে। তো এই জন্য কুকুর ওই জন্য আমি সরাইনি, কুকুর আমি আখির জন্য সরাইছি, ওর জন্য আমি ত্যাগ করে দিছি। আমি জোজোকে এখন অনেক মিস করি, কিন্তু আমি এটা ভিডিওতে বলিনি। সবাই জিজ্ঞেস করছো যে জোজোকে মিস করতেছি, জোজো কোথায়, আমাদের ফার্স্ট ভিউয়ার্সরা। তো আমি কিন্তু এই কথা বলছি যে নাপাক দেখে ওকে সরাই দিছি, আমি কিন্তু আখিকে কোথাও খারাপ বানাইনি, যে ওর জন্য সরাইছি। তারপরে বিড়াল দুইটা ওকে আমি এনে দিছি। সেই আবার তো আবার একটা কুকুর আনছি তোমাদের ভাইয়ার জন্য। তখন আখিও রাজি হয়েছে যে এই কুকুরটা অনেক বেশি সুন্দর। তখন আমার এত কষ্ট লাগছে তাহলে জোজোকে কেন সরাইলি, কারণ আসলে জোজো আমার প্রতি অনেক বেশি দুর্বল ছিল। আর আমি ডাক দিলেও আসতো, আখির কথাও শুনতো না, আখিকেও দেখতে পারতো না জোজো, সবসময় আমার পাশে বসে থাকতো। আমি জানি না, হয়তো বা এই জন্য সরাইছে, না হলে স্নোইকে কেন আনবে? ওর যদি কুকুরের সমস্যাই থাকে তাহলে আবার একটা কুকুর কেন আনবে? তখন আমি অনেক বেশি কষ্ট পাইছি। স্নোইকে আমি কখনোই জোজোর মতো করে আদর করতে পারি নাই। আমার ওরা দেখলেই আমার কষ্ট হইতো যে ইস, আমার জোজোটা তো এখানে থাকতে পারতো, একটা কুকুর তো বাসায় আছে, তাহলে জোজোই তো থাকতে পারতো। আমার জোজোটা এত লক্ষ্যে একটা কুকুর ছিল। তো
এই জন্য আমার কষ্ট হইতো। পরে তো আমরা হচ্ছে স্নুইকেও সরাই দিছি, কারণ অনেক ঝামেলা ছিল তখন আমাদের এই কুকুর টুকুর পালা, তখন আমরা দুজনই প্রেগনেন্ট হয়ে যাই। তারপরে বিড়ালও হচ্ছে তোমাদের আখি আপু অ্যাডপশনে দিয়ে দেয়, কারণ তখন প্রেগনেন্ট, আর প্রেগনেন্সি নিয়ে হচ্ছে 2-3 বেলা বিড়ালকে খাবার দেওয়া, আর যেহেতু সব খাবার ওই দিত, তো ও বিড়াল খুব পছন্দ করতো খুব। ও কি করতো যে মুরগি আনলে ধরো, তখন তো আমাদের অনেক টানাটানি সংসার, বাজার করতাম অনেক কষ্ট করে। তো সেই বাজার করার পরে ধরো যে আমরা আম্মুর কাছ থেকে টাকা আনছি, ধার আনছি, আয়না একটা মুরগি আনছি, সেই মুরগির বুকের মাংসগুলাই একদম বুকে যে মাংস থাকে মেন, ওগুলাই কেটে কেটে ফ্রিজে রেখে দিত। ধরো আসে ফ্রিজে বিড়ালের জন্য, তাও কেটে রাখতো। আমি এটা নিয়ে একদিন ওকে রাগও করছি যে দেখ আখি, এখন আমরাই খাইতে পারতেছি না, পুরো সবই কি রেখে দিতে হবে? আজকে খাওয়া, কালকে আবার আমরা আনলে ওই মুরগি দিয়ে আবার ওদেরকে দিব, স্টক করে রাখার তো দরকার নেই ওদের জন্য। আমি ওদেরকে না খায় রাখবো না, ওদের খাবারের ব্যবস্থা করবো, বাট একটা মুরগির বুকের মাংসই যদি সব কেটে রেখে দেস, পরে আমরা কি খাবো? আমরাই তখন খাইতে পারতেছি না। তো ও বিড়ালের প্রতি অনেক ভালোবাসা, এই জন্য হচ্ছে এই জিনিসটা করতো। এটা আমি কোনো অপরাধ মনে করি না, বাট বললাম যে তখন আমাদের খুব সমস্যা ছিল, এর মধ্যেও কিন্তু বিড়াল দুইটাকে রাজকীয় ভাবে আমরা পালছি। তারপরে প্রেগনেন্ট হওয়ার পরে ওরই কষ্ট হইতো বিড়ালকে খাবার টাবার দেওয়া, এই জন্য হচ্ছে বিড়াল অ্যাডপশনে দিয়ে দিছে। তারপরে আমরা এর আগেও ওকে 2টা বিড়াল আমি অ্যাডপশনে এনে দিছিলাম হচ্ছে কাটামন থেকেই। সেটা হচ্ছে টুকটুকি, দুইটাই হচ্ছে ওখান থেকে পড়ে মারা যায়। একটাও মারা যায় আগে, পরে টুকটুকিও পড়ে মারা যায়। টুকটুকি আমারও অনেক ফেভারিট ছিল। যাই হোক, তারপরে আবার হচ্ছে ওদের দুজনকে এনে দিছিলাম আমি, ওর জন্যই, ও পছন্দ করতো তাই। তো ভালোবাসি নাই কখনো, কিছুই করি নাই, শুধু স্বার্থের জন্য ওকে ব্যবহার করছি। সারাদিন এই যে ভিডিওগুলো বানাইতাম, এডিট করতাম, ওকে ডেকে ডেকে বলতাম এখন একটু ভিডিওতে তুই থাক। কেন? মানুষ প্রশ্ন করে আখি কোথায়, আখিকে নাকি আমি ভিডিওতে আসতে দেই না। ভাই ওর ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না। যারা আমাদের পাশে থাকে তারা জানে যে ওকে ডেকে 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 তারপর ভিডিও করতে হইতো। একটু সময় আসতো, না আসলে নাই। ও যদি নাও থাকতো, আমি এখানে এখন না হলে আরো 1 বছর পরে এই পর্যায়ে আমি আসতাম, কারণ এটা আমার ভালো লাগার কাজ, এটা আমি উদ্যোগ নিয়ে করছি, আমি ভিডিও দিয়ে কিছু না কিছু করতাম। সেটা এখনো, ও আসার 1 বছর আগে থেকে আমরা ভ্লগিং করি, 1 বছরেরও বেশি, ও আসার আগে 1 বছরেরও বেশি সময় ধরে আমরা ভ্লগিং করি। সেখানে চিন্তা করো, এখন সবকিছু ওর ক্রেডিট, তাতে আমার কোনো সমস্যা নেই। তারপরে আমি না ঘুমায়া সেই এডিট করতাম, সারা রাত জেগে চেঞ্জ করে করে ভিডিও করা বলো, যা বলো সবকিছু করতাম, সবকিছু। এত এফোর্ট দিছি ভিডিওর পিছনে, এই সবকিছুর পিছনে। তারপর আমরা যখন আমি প্রেগনেন্ট ওই যে শুরুতে, তারপর থেকেই আমাদের হচ্ছে ভিডিও ভাইরাল হওয়া শুরু করে। ঈদে ফার্স্ট একটা রোজার ঈদের একটা ভ্লগ হচ্ছে ফেসবুকে ভাইরাল হওয়া শুরু করে। এরপর আমরা বুঝতে পারি যে ফেসবুকে আর্নিংটা বেশি, তো আমরা ফেসবুকে রিলস দেওয়া শুরু করি কিছু কিছু। তখন এতটা বুঝি নাই যে রিলসে তখন এত টাকা ছিল। তারপরে এরপরে আমার জীবনে একটা বড় আফসোস ছিল যে আমার প্রথম বেবির সময় কোনো বেবি শাওয়ার করা হয়নি। ঠিক আছে, কোনো বেবি শাওয়ার করা হয় নাই, ওই সামর্থ্যই তাদের ছিল না, এই জন্য করা হয় নাই। তো এরপরে তোমাদের ভাইয়ের ইচ্ছা ছিল আমার এইবারে বেবি শাওয়ারটা আলিশার সময় আমি কিভাবে করব, যে 100 মানুষকে, মানে 100টা প্যাকেট খাবারের আমি হচ্ছে রাস্তায় গরিবদের দান করব, 100 মানুষকে খাওয়াবো, আর বাসায় একটা প্রোগ্রাম করব, এটা ইচ্ছা ছিল। সব প্ল্যানও হয়েছিল, ওই মাসে ঠিক ওই টাকাও পাইছে। কিন্তু সাডেন তোমাদের ভাইয়া বলে কি যে ও গাড়ি কিনবে, ওর গাড়ি দেখছে যে অ্যামাউন্টটা আমাদের আসবে ওই অ্যামাউন্টের মধ্যে ও গাড়ি কিনতে পারবে, তো গাড়ি কিনবে, কারণ এখন আমাদের গাড়িটা খুব দরকার, বা ওর শখ হয়েছে, যাই বলো না কেন। তো আমি আর কিছু বলিনি। তো গাড়িটা কেনার জন্য কি হয়েছে, ওই মাসে আমরা বেবি শাওয়ার করা তো দূরের কথা, ঠিক মতো বাজারও করতে পারি নাই। তখন মনে হয় আমার কত 6 মাস হবে, এরকমই 6 মাস হবে তখন। গাড়ি তো কিনছি আমার ডেলিভারি কিছুদিন আগে, আর যখন প্ল্যান করছি গাড়ি কেনার, আমরা তো 1 মাস আগেই জানি যে কি অ্যামাউন্ট ঢুকবে, তখন আমার 6 মাস চলে। তো বেবি শাওয়ার আর করা হলো না, তখন প্ল্যান বাদ, যে না ঠিক আছে বেবি শাওয়ার করতে হবে না, তুমি গাড়ি কিনো। আমার সব শখ বিসর্জন দিয়ে বলছি ঠিক আছে তুমি গাড়ি কিনো। ওই মাসে ঠিক মতো বাজার, আমি প্রেগনেন্সিতে অনেক কষ্ট করছি, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি নাই, ওষুধ ঠিক মতো খাইতে পারি নাই, ডাক্তার ঠিক মতো দেখাইতে পারি নাই। তারপরেও হচ্ছে এই বাসায় আসি, আমরা বাসা চেঞ্জ করে নিপন সিটিতে আসি, কারণ ওই বাসায় প্রচুর গরম। ভাই পুরো প্রেগনেন্সিতে আমি গরমে এত কষ্ট করছি, ফ্লোরে ঘুমাইতাম, আমি আমি গরম সহ্য করতে পারি না। তখন এসি ছিল না আমাদের। পরে এই বাসায় আসি, আসার পরে আমরা হচ্ছে এসি লাগাই, ওয়ালটনের এসিটা এটা হচ্ছে কিনি। তারপরে গাড়ি কিনে তোমাদের ভাইয়া এসি তখন হচ্ছে আমরা ডাউন পেমেন্টে কিনি, যে প্রতি মাসে মাসে হচ্ছে আমাদের যে পেমেন্টটা দেওয়ার থাকে আমরা দিয়ে দিই, এখন ওটা অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। তারপরে গাড়ি কিনে তোমাদের ভাইয়া, গাড়ি কেনার পরেই তো আমার ডেলিভারি হয়। গাড়ি কেনার মনে হয় কত তারিখ গাড়ি কিনছে, মনে হয় কত 5 তারিখ না 6 তারিখ, না এরকমই হবে, 4 তারিখ না 5 তারিখ গাড়ি কিনছে, আমার সঠিক মনে নেই, আগস্ট মাসের। আর 8 তারিখ আমার ডেলিভারি হয়েছে। আমি অনেক অসুস্থ হয়ে যাই, যার জন্য হচ্ছে আমার ডেলিভারিটা আগে আগে হয়। তারপরে তো আলিশা এনআইসিউতে, তখন আখিও প্রেগনেন্ট। তো এনআইসিউতে থাকাকালীন না, মানে আখির সম্পূর্ণ ডিফারেন্ট একটা রূপ আমি দেখতে পারি, যেটা তোমাদের আগেও বলছি। ও বাসায় এত সিনক্রেট করা শুরু করে, বাসায় হচ্ছে আপা দুলা ভাই, মানে ইরফান আব্বু আম্মু, ইরফান সবাই তাদেরকে খুব
চাপ দিতে শুরু করে। তারা প্রতিনিয়ত আমাকে ফোন দিয়ে বলে, তিশা আর পারতেছি না, ও এই দরজা আটকায়, এই সুইসাইড করতে যায়, এই হাত কাটে, হাত কেন আসে না, হাত কেন ওকে পার্সোনাল ভাবে সময় দেয় না, সেগুলো আমাদের কাছে বলতেছে। আমাদের তো লজ্জা লাগতেছে এই বিষয়গুলো নিয়ে। তো এরপরে আহাদ বাসায় আসে, সে ওর সাথে দেখা করে যায়। যখন দেখা করে তখন ভালো, আবার সেই ফোন দিয়ে আহাদের সাথে ঝগড়া। ওইদিকে আমাদের বাচ্চাটা বাঁচবে না মরবে তখন আমরা জানতাম না। একটা দিন যায় আখি বলে নাই যে আমি পাশে আছি, বাবু ঠিক হয়ে যাবে, বা বাবুকে দেখে নাই, বা হচ্ছে আমাকে যায় সান্ত্বনা দেয় নাই যে বাবু সুস্থ হয়ে যাবে। মনে হচ্ছে কি ও যখন হসপিটালে যাইতো, গরম লাগে, এখানে গরম লাগে, তাড়াতাড়ি বাসায় চলেন, তাড়াতাড়ি বাসায় চলেন, মানে অস্থির হয়ে যাইতো যে ভাইয়া তাড়াতাড়ি বাসায় চলেন, এক্ষুনি বাসায় চলেন। তো আবার বাসায় চলে আসতো, ওকে গাড়ি দিয়ে হচ্ছে নামে দিয়ে যেত তোমাদের ভাইয়া। আবার হচ্ছে যখন বাসায় আসতো এরকম করতে করতে একদিন 20 দিন তো আমরা হসপিটালে ছিলাম, 20টা দিন তো আর কম যুদ্ধ করি নাই। আমি বলি কি আখি, এখন একটু ব্লগিং গুলা তুই সামলা, কারণ এই মাসে আমরা ধার করে হসপিটালের বিলটা দিলেও পরে এই ব্লগ গুলা যদি না করি পরের মাসে তো আর টাকাটা পাবো না, তখন কিভাবে হচ্ছে হসপিটালের মানে এই ধার দেনাগুলো দিব। আমি পারবো না, আখি ডিরেক্ট বলে আমার পক্ষে সম্ভব না, এইভাবে তোরা পারলে পার, তোদের বিষয়, আমার কোনো দেখার সাবজেক্ট না। বা আমি এই কথাটা আমি অনেক বেশি কষ্ট পাই যে যার জন্য আমি এত কিছু করছি, এত কষ্ট করতেছি আমি এখনো পর্যন্ত, আমি যা কিনি নিজে, আমি একা একা ভিডিও বানাই, আমি যেটা কিনি সেটা ওকে কিনে দেই, আমি যেটা খাই তার থেকে বেশি ও খায়। এটা ভ্লগেও তোমরা সবাই দেখছো, এটা শুধুমাত্র এমন না মোটা হলেই মানুষ বেশি খায়, ও খেতে পছন্দ করতো, মাশাল্লাহ যেটা ওর রিজিকে ছিল সেটাও খাইতো। তারপরও হচ্ছে বাসার মধ্যে ধরো আমি সবকিছু খাইতে পারি না, প্রেগনেন্সিতে টোটালি আমি কিছু খাইতে পারতাম না, আমি শুকায় কি হয়ে গেছিলাম আলিশার সময়, আমাকে স্যালাইন দিয়ে রাখতো। তো তার মধ্যে যদি আপা আমার জন্য কখনো স্পেশাল কিছু নিয়ে আসতো, আর ধরো ওর জন্য কড়াইতে রাখা আছে, আমার জন্য বেড়ে নিয়ে আসছে, ওটা নিয়ে ও ফুলে বসে থাকতো, তখন আপা বলতো তুমি তো সবই খাওয়া, কি তুমি তো ভাত খাওয়া চলতেছে, সবকিছু খাওয়া চলতেছে, তিশা তো খাচ্ছে না, ও তো পারতেছে না, ও কোনো কিছু গন্ধতেই বমি বমি করে দিচ্ছে। আর আখি কোনোদিনও বমি করে নাই, সবার প্রেগনেন্সি জার্নি সেম থাকে না। তারপরে ওই জিনিসটা আমার সাথে খুব হিংসা করতো, আমাকে কেউ ভালোবাসলে, ভাই আমি আপারে নিয়ে আমি একসাথে টিভিতে নাটক দেখতাম সারাদিন, কখন আপাকে ছাড়া আমি থাকতাম না, এতটা আমি ভালোবাসছি, আমি সবার সাথে মিশুক, আমি সবার সাথে মিশছি। তো সেটা কি আমার অপরাধ যে তুমি মিশতে পারো নাই? সেটা তোমার ব্যর্থতা যে তুমি তাদের মন জয় করতে পারো না, সেটা আমার ব্যর্থতা না। তারপরে তো হচ্ছে হসপিটালের কাহিনী গেল। এরপরে আমার বেস্ট ফ্রেন্ড আসছে, তো বলতেছে যে কি হয়েছে বাসায়। পরে আমি বললাম দোস্ত আমার সাথে তো যে দেখা করতে আসতো, আমি তো তখন মানসিক ভাবে এমন মানে ট্রমাটাইজ হয়ে গেছি, অন্যের বাচ্চা যখন বেস্ট ফিডিং করাইতাম আমি বাচ্চা রেখে দিতে চাইতাম। হ্যাঁ, যে আমি হচ্ছে ওকে দিব না, আমার বেবি, আমি ওকে রেখে দিতে চাইতাম, এরকম আমি ট্রমাটাইজ হয়ে গেছিলাম। সেখানে যখন ফোন দিয়েও মানসিক চাপ দিত, তো আমার বেস্ট ফ্রেন্ড আসছে, আমি কান্না করে দিছি এই কাহিনী, আখি এইগুলো করতেছে। তো আমার বেস্ট ফ্রেন্ড বলতেছে তোর আগেই বলছিলাম যখন থার্ড পার্সন ভিতরে আনিস না। তো আমি, ও সবসময় আমাকে বলে, কালকেও কথা হয়েছে সেম কথাটাই বলছে। তো আমি বলছি কি যে দেখ দোস্ত আয়না ফেলছি, তুই একটু বাসায় যা, ওর একটু বুঝা, ও তো প্রেগনেন্ট, এখন যদি এইসব পাগলামি করে বাচ্চাটার উপরে তো সেই এফেক্ট যাবে। আমরা তখন হসপিটালে দৌড়াইতেছি, সেই সকালে দুপুরে সন্ধ্যায়, কখন ডক্টর ডাকবে, কখন একটা আপডেট দিবে সেটার কোনো ঠিক নেই। আর তোমাদের ভাইয়া দৌড়ের উপরে থাকে বাবুকে নিয়ে, আর আমার আম্মু আমার পাশে ছিল। টোটালি হসপিটালে আমার মা না থাকলে আর আমার হাজবেন্ড আমার পাশে না থাকলে আমি হয়তোবা কান্না করতে করতে সেলাই মানে ছিঁড়ে মরে যাইতাম। তখন আমার নতুন সিজার হইছে জাস্ট, শুধুমাত্র এই দুইটা মানুষের সাপোর্টের জন্য, উপরে আল্লাহ, যার জন্য আমি সুস্থ ছিলাম। তারপরে এই বাসায় এই ঝগড়াঝাটি, আপা ভাইয়া রাখি তিনজন মিলে রান্না পর্যন্ত করে হসপিটালে পাঠাইতো না, আমরা কিনে ওখান থেকে তারপর খাইতাম। আমি কি খাইতাম, হসপিটাল থেকে যে খাবারটা দিত ওটা ঝাল ছাড়া, ওটা আমি খাইতাম। এরকম কাহিনী। আম্মু বাসায় যে সে আমার ছোট ভাইকে নিয়ে আমার আম্মু হসপিটালের ফ্লোরে থাকছে, যে হচ্ছে তোষক বিছায়া তারপর থাকছে, তারপরও আমার আম্মু আমার পাশে থাকছে, কারণ আম্মু না থাকলে আমাকে কেউ থামাইতে পারতো না, কেউ কন্ট্রোল করতে পারতো না। আমার ভাই থাকছে, ইরফান থাকছে, ইরফান বেঞ্চে ঘুমায়া তারপর আলিশাকে পাহারা দিছে। আখি কোনো একটা ঘন্টা যেয়ে থাকে নাই, 10 মিনিট থেকেও পাগল হয়ে যেত, এটা হসপিটালে সবাইও জানে। আমাকে প্রশ্ন করতো আপনার সতীন কখনো আসে না, কারণ সবাই তো আমাদের ভিডিও দেখে। সেই সেলাই ব্যথা নিয়ে আমি ভিডিও বানাইছি, আখি কোনোদিন আমাকে সাপোর্ট করে নাই। কই এখন তো সে ভিডিও বানাইতে পারে, তো এগুলো কি আমার কষ্ট লাগে নাই? তখন কেন পারে নাই? তখন কেন আমাকে সাপোর্ট করতে পারে নাই? আমি যার জন্য এত কিছু করছি, এই 2 বছরে এই পর্যন্ত আমি এত স্যাক্রিফাইস করছি, এত কিছু করছি, আমি ওকে বিয়ে করাই আনছি, আমি কোনোদিন ওর সামনে আহাদের সাথে রুমে যাই নাই, ও আমার সামনে আহাদকে নিয়ে রুমে যায় ঠাস করে দরজা লাগাই দিত। ও কিভাবে এগুলো করছে, কিভাবে আমাকে এত কষ্ট দিছে, যেগুলো আমি কোনোদিন কাউকে বলিনি। তারপরে আচ্ছা, বাচ্চা হওয়ার আগে আরেকটা কাহিনী গেছে, ওই বাসায় থাকতে এটা আমি ভুলে গেছিলাম। হঠাৎ করে আবার একদিন সকালবেলা উঠে দেখি আখি বাসায় নাই। বাসায় নাই, দুইটা ড্রেস হচ্ছে নাই, আমার দুইটা ড্রেসই হচ্ছে বাসায় নাই। ওর কালার গুলা না, আমার কালার গুলাও নিয়ে গেছে। তা আমি কল দিছি, আখি তুই কই?
আমি চলে আসছি, আমি তোদের সাথে থাকবো না, এভাবে আমার পক্ষে থাকা সম্ভব না। আমি বলছি আচ্ছা গেছোস, ভালো কথা, আমার ড্রেস নিয়ে গেছোস কেন, হাত তোরে আমার সেম সেম কিনে দিছে, তোরগুলো নিয়ে যাইতি, আমার যেগুলো ভালো লাগছে আমি সেগুলো নিয়ে আসছি। আমি বলি আচ্ছা ঠিক আছে। তারপর আমি বলছি কি যে আখি দেখ, এইভাবে তো হয় না, সামনাসামনি আয়, একটা কথা বলে সমাধান কর, তুই না থাকলে ডিভোর্স কর দুইজন মিলে, কারণ আমিও এইভাবে তোদের সম্পর্কটা নিতে পারতেছি না, 2 দিন পর পর তুই বাসা থেকে বের হয়ে যাস, 2 দিন পর পর তোদের ঝগড়া, এটা নিয়ে ঝগড়া, ওইটা নিয়ে ঝগড়া, আমারও ভালো লাগতেছে না। পরেও বাসায় আসে, আসার পরে আহাদারও কথা বলে, আবার সবকিছু ঠিক হয়ে যায়। ঠিক আছে, ওরা আলাদা কথা বলে, আবার সে থাকবে। পরে আমি আচ্ছা ঠিক আছে, তাহলে এই কাহিনী করবি না, এই যাওয়া আসা এগুলো ভালো লাগে না। এরপরে একদম প্রেগনেন্ট হওয়া পর্যন্ত, বাবু হওয়া পর্যন্ত আর কোথাও যায়নি কখনো। তারপর তো হচ্ছে আলিশা হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ, আলিশা যেই মাস হয়েছে তার পরের মাসে আমাদের সব থেকে বড় অ্যামাউন্ট ঢুকছে ফেসবুকে। ওই যে আমি ভ্লগ গুলো তখন দিছি, তখন আমি কান্না করে করে, আমার কান্না চলে আসতো তখন ওই ভ্লগ গুলো আমি যখন ভয়েস ওভার দিতাম আমার মেয়েকে নিয়ে, তখন আমার কান্না চলে আসতো অটোমেটিকলি কষ্টে, যে আমি কার জন্য কি করতেছি, এই টাকাগুলো তো আখিও সমান ভাগ নিচ্ছে, তাহলে ও কেন একটু সাপোর্ট করতেছে না, আমি কাকে আমাদের সংসারে আনলাম। যাই হোক, তো এরপরে আমি হচ্ছে আলিশাকে নিয়ে 14 দিনের দিন হচ্ছে 20 দিনের দিন, 14 দিনের দিন ওকে কেবিনে দেয়। তখন আখি কখনো ওকে দেখতে যায় নাই, একদিন মনে হয় গেছিল, এই 7 দিনের মধ্যে যে দেখে আবার চলে আসছে, ওর হসপিটালে ভালো লাগে না। তো আমি এটা নিয়ে কিছু কখনো বলিনি, প্রেগনেন্ট হয়তো আমি ওর জায়গায় থাকলে, আয়াস যদি তখন এনআইসিউতে থাকতো, আমি মনে হয় এনআইসিউর সামনেই বসে থাকতাম হয়তোবা, আমি জানি না, বাট আমার মনের টান সেটা বলে। তো এরপরে ও সেটা করে নাই, হয়তো ওর আমার জন্য ওই মায়া নাই তাই করে নাই, কারণ সবার তো সবার জন্য সমান মায়া থাকে না। তারপর বাসায় আসি, বাসায় আসার পরে হচ্ছে আহ ও তখন হসপিটালে হচ্ছে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ডের ফ্রেন্ড আরিফ, ওর সাথে পরিচয় হয়। আরিফও বাসায় আসে, তখন কি হয়, আমাদের গাড়িটা আমরা হচ্ছে বন্ধক রেখে আমরা এনআইসিউতে 7 লাখ টাকা বিল হয়, কই থেকে যে আমরা জোগাড় করে সেই টাকা দেই, শুধুমাত্র আমার পরিবার আর আমার হাজবেন্ড জানে। আর তখন ওই এনআইসিউতে বাবু তখন থেকে আমার শ্বশুর শাশুড়ি আমাদের সাথে যোগাযোগ করছে, আমার ননাসও আমাদের সাথে যোগাযোগ করছে, ওই আলিশা এনআইসিউতে এই অবস্থা দেখে, যেহেতু রক্তের টান, তাদের নাতনি, তখন যোগাযোগ করছে, এর আগ পর্যন্ত করেনি। তারপর আর আখির পরিবার তখনও করেনি, আখির পরিবার হচ্ছে এরপর আরো পরে করছে। তারপরে হচ্ছে আমরা ই করছি, আখি প্রেগনেন্সির সময় ওর আম্মুকে ফোন দিছিল, ওর আম্মু অনেক বকাবকি করে ওকে ফোন রেখে দিছে। তারপর আমার আম্মু যে ওকে সান্ত্বনা দিছে, আমার আম্মু যা যা করণীয় মা হিসেবে তাই তাই করছে, সে আমার আম্মুকে নিয়ে ও যেসব কথা বলছে, যাই হোক সেগুলো আল্লাহ দেখবে। তারপরে ও হচ্ছে আমরা বাসায় আসি, বাসায় আসার পরে ওই আরিফ তখন থেকে আমাদের এখানে জব নেয়, সেই আরিফ মও দেখলাম আমাকে নিয়ে লাইভ করলো, আবার লাইভ ডিলেটও করলো। সেটা আমি দেখলাম যে ওদের বিয়ে দেওয়াটাই আমার ভুল ছিল। আমি সবকিছু আজকে বলবো, মৌ আরিফের কাহিনী যা, আমি জানি না ভিডিওটা আমি রাখবো নাকি পরে আমার ডিলেট করতে হবে, তারপর আমি আজকে সবকিছু তোমাদের বলবো, 1 মিনিটের জন্য হলো তোমরা সব সত্যটা জানো, তারপর যা হয় হবে, আই ডোন্ট কেয়ার, বাট আমি চুপ করে থাকবো না। তো এরপরে হচ্ছে আমরা বাসায় আসি, আরিফ ওই দিন থেকেই আমাদের বাসায় থাকে। পরে তোমাদের ভাইয়া বলে তাহলে তুই জব কর, 5,000 টাকা বেতনে ওকে জব দেওয়া হয় আমাদের এখানে, যে সিনেমাটোগ্রাফার হিসাবে। ও তখন ভিডিওর কিচ্ছু পারে না, ফোন ঠিক মতো ধরে কিভাবে সেটাই জানে না, আমরা সবকিছুকে শিখে নিছি, তাও 5,000 টাকা স্যালারি ধরছি। অন্য কোনো মানুষ হলে বলতো আগে শিখবি, তারপর থাকা খাওয়া সব আমাদের এখানে, স্যালারি পর্যন্ত আমাদের এখানে। তো এরপরে আমাদের বাসায় থাকা শুরু করলো। তারপর আমরা এই বাসায় হচ্ছে আহ বাবু কে নিয়ে আসার মনে হয় 3-4 দিন পরে একটা বুয়াকে আনি আমরা। ওই বুয়া হচ্ছে মানে আগে বড়লোকই ছিল, তখন আর কি কিছু সমস্যার জন্য গরিব হয়ে গেছিল, ওই জন্য আমাদের বাসায় কাজে আসে। তো কাজে আসার পরে ওনার একদিন হাত পুড়ে যায়, হাত পুড়ে যাওয়ার পরে আমি বলে দেই যে আর কাপড় চোপড় ধুইতে হবে না, কিন্তু আখি বলে হাত পুড়ুক যা পুড়ুক দেখার সাবজেক্ট না, আপনার ধুইতেই হবে। তখন আমার আম্মু আখিকে বলে যে দেখ আখি তুই প্রেগনেন্ট, এখন মানুষের সাথে এই ধরনের ব্যবহার করতে হয় না মা, সামনে তো ডেলিভারি, কার অভিশাপ লাগে বলা যায় না। কিন্তু ও আসলেই কখনো কোনো কাজের মানুষের সাথে ভালো ব্যবহার করতো না, কখনোই না, সবাইকে খুব ছোট করে দেখতো, যে ও বাসার মালকিন আর ওরা হচ্ছে কাজের মানুষ, যেটা সত্য আমি সেটা বলতেছি একদমই। তো এরপরে ওই আন্টিকে হচ্ছে কি হতো, আন্টি এক জায়গায় বসলে উঠে আর কাজ করতে পারতো না। তো আন্টি ওই দিনের ওর ওই ব্যবহারের পরে ফোন করে বলে দেয় সে আর আসবে না। পরে আমি বলি যে দেখ কত কষ্ট করে একটা কাজের মানুষ খুঁজে পাওয়া যায় না। তারপরে আলিশা তখন ছোট, আমি ওকে ধরতেও পারি না, আমার আম্মুকে আমার ছোট ভাইকে তোমাদের ভাইয়া আমাদের বাসায় নিয়ে আসে। পরে আলিশাকে আমার আম্মু পালে, সেই আমার বাসার সার্ভেন্ট আন্টি যেই রুমে থাকে, হেল্পিং হ্যান্ড আমাদের আন্টি, সেই রুমের ফ্লোরে আমার আম্মু থাকছে, আন্টি থাকছে খাটে, আন্টি খাটে ঘুমাইছে, আম্মু ফ্লোরে ঘুমাইছে আমার ভাইকে নিয়ে। তারপর আমার মেয়েকে পালছে, আমরা যা খাইছি তাই আম্মু খাইছে, না খায়া থাকছে, আমাদের সাথে কষ্ট করছে, তারপরও আলিশাকে রাখছে। আমি একটু সুস্থ হয়ে বাইরে গেছি, ভিডিও করছি, ভ্লগ করছি, সবকিছু এডিটিং করছি আমি যাতে আমার কাজে ফোকাস করতে পারি, আমার আম্মু আমার সন্তানকে রাখছে। আমার আম্মুর স্বার্থের জন্য আমার আম্মু থাকে না, আমার আম্মুর বাসা তো তখন নেয়াই ছিল। আমার আম্মু আর আমার ছোট ভাইকে নিয়ে কষ্ট করে ফ্লোরে থাকছে আলিশাকে রাখার জন্য 6 মাস। আলিশাকে এভাবে আমার আম্মু
পালসে 6 মাস। তাহলে তখন তো আমরা এই বাসা থেকে চেঞ্জ করে আমরা সোসাইটিতে বড় বাসায় নেই, কারণ যেহেতু তখন আম্মু চলে আসছে, আম্মু ফ্লোরে থাকতেছে, আমার এটা ভালো লাগতেছে না। তারপর হচ্ছে এই বাসায় থাকাকালীন আমরা ফার্নিচার বানাইতে দেই হচ্ছে আরিফ মামার পরিচিত ফার্নিচারের দোকান, যেখানে আমরা হচ্ছে বলি যে আমরা আস্তে আস্তে টাকা দিব, এভাবে আমরা 90,000 টাকা অ্যাডভান্স দিই, তারপর আস্তে আস্তে টাকা দিব, সব ফার্নিচার আমরা বানাইতে দিই। সেই ভাইয়াটাও খুবই ভালো। তো এরপরে আমরা সোসাইটির বাসায় চলে যাই, ওখানে ফার্নিচার গুলো সব নেই, তারপর আম্মুকে আলাদা রুম দিতে পারি, আম্মু আলাদা রুমে থাকে, আলিশাকে সম্পূর্ণ দেখভাল করে। তারপরে এই বাসায় থাকতে কিন্তু মৌকে আনি, আন্টিকে যেদিন আনি তার মনে হয় কয়েকদিন পরে মৌকে আনি। তো মৌ কি হয়তো খালি ঘুমাইতো, তোমরা ভ্লগেও এটা দেখছো যে প্রচুর আর ঘুম, ও সেই 12টায় দুপুর 12টায় ঘুম থেকে উঠবে, তার আগে উঠতে পারবে না। তো এইভাবে তো কারো বাসায় কাজ করতে পারবে না। তো আমি কি করলাম, আমি ওকে ভালোবেসে, মোর ব্যবহার আমার খুব ভালো লাগতো, ও যে এরকম আমি এটা আগে জানতাম না, ওর ব্যবহার আমার খুব ভালো লাগতো। এই জন্য হচ্ছে আমি ওকে বলতাম যে তুই রাতে তাহলে রাত জাগ, বাবুর জন্য রাতে জেগে থাক, দিনে তাহলে আমার আম্মু দেখবে। পরে ও রাত জাগতো, কারণ ও সে সকালে উঠতে পারবে না। ওকে ফাইন। তখন হচ্ছে আখিও আমাকে বলছে যে তাহলে মৌকে বাদ দিয়ে দে। আমি বলছি দেখ, এই খালি বাদ দিব, এইভাবে একটা মেয়ে পাওয়া এত সোজা না। মৌকে কিন্তু আখি কথা বলে আনছিল সবকিছু, যে সব কাজ করবে, কি কি কথা ওই বলছে, আমি না। তো তারপরে ওই ওই তখন থেকে ওদের একটা ক্লাসিং, মৌ আরিফকে দেখতে মানে মৌ আখিকে দেখতে পারে না, আখি মৌকে দেখতে পারে না, কারণ আখি চাই নাই মৌ থাকুক। আর মৌ সবসময় বলতো যে আপু, আখি আপু যেসব খোটা দেয় খাবার নিয়ে, আমি কিন্তু এভাবে হলে থাকবো না, সবসময় আমাকে বলতো। এখন তাদের মধ্যে এত ভাব, আমি জানি না, তারা পারলে এগুলো বলুক, আমি এগুলো মিথ্যা বলতেছি, ঠিক আছে, কোনোটা যে এগুলো কোনোদিন আমাকে মৌ নালিশ দেয় নাই যে আখি আপু এগুলো এগুলো বলতেছে, এগুলো সত্য না, তাহলে আমি থাকবো না, বা আখি আমাকে বলে নাই যে মৌ আরিফ এগুলো করতেছে। যাই হোক, এরপরে আরিফ মৌ দুইজন মিলে, আরিফ হচ্ছে মৌকে খুব মানে পছন্দ করে, সে ওর সাথে প্রেম করবে। তার আগে হচ্ছে আরিফের অন্য একটা মেয়ের সাথে রিলেশন ছিল, যাই হোক তার সাথে অনেক কিছুই হয়েছে, ওটা ওদের পার্সোনাল ব্যাপার, ব্রেকআপ হয়েছে। এটা আমি অনেক সাপোর্ট দিছি ওই মেয়েকে, আমি বুঝাইছি যে দেখো, এখন যদি তোমাকে ভালো না বাসে, জোর করে তো আর ভালোবাসা হয় না, তাই না। ওকে আমি সান্ত্বনা টান্তনা দিছি, ওর সাথে অনেক কিছুই ঘটছিল। যাই হোক, পরে হচ্ছে মোর পিছনে আরিফ লেগে থাকে। আমি বলি যে দেখ, আমার বাসায় এসব চলবে না, যদি বিয়ে করস তাহলে বল, আমি মোর সাথে কথা বলবো, তোরা বিয়ে করবি, বিয়ে ছাড়া কিছু সম্ভব না। এরপরে কি হয়, ওই বাসায় যাওয়ার পরে স্বামীকে বিয়ে করাই, মুনতাহাকে আনার পরে আমার আম্মু কি করে, আমার আম্মু তখন বলে যে আলিশা তো বড় হয়ে গেছে, তাহলে আম্মু এখন আম্মুর বাসায় শিফট হবে, কারণ আলিশা তখন বড়, মৌ তখন হচ্ছে আলিশাকে পারফেক্টলি দেখতে পারতেছে। মারিয়াকে তখন আনছি, মারিয়াকে কিন্তু আখি কথা বলে আনে, মারিয়াকে আনছি তাহলে দেখতে পারবে, ঠিক আছে, পারফেক্টলি। তো আম্মু চলে যায়। পরে হচ্ছে মৌ দেখাশোনা শুরু করে, এবং মৌ আমাকে বলে যে বাবুকে একা একা দেখা সম্ভব না আপু, আর আমি যেহেতু প্রচুর বাইরে কাজ টাজ করি, আর বাবু যেহেতু হচ্ছে বেস্ট ফিডিং করতো না, একা না। তো আরিফ কি হয়, এই বাসা থেকেই যখন ওর সিনেমাটোগ্রাফার হওয়ার কথা, তখনই না বাবুকে খুব সুন্দর করে ক্যারি করতে পারতো, ও বাবুকে অনেক সুন্দর করে লালন করতে পারতো, তো দুইজন মিলে দেখবে। তো আমি বলতাম আচ্ছা ঠিক আছে দেখ। তো আমি তো সবসময় বাসায় থাকতাম না, বাসায় আসলে শুনতাম আন্টি বলতো, আন্টি মুরব্বী মানুষ, সে বলতো যে মা ওদের বিয়ে দাও, না হলে এভাবে আসলে আনমেরিড একটা ছেলে একটা মেয়ে মেলামেশা করবে, এটা ভালো লাগতেছে না। মারিয়া আমাকে বলতো যে আপু অনেক কিছুই দেখি, ঠিক আছে, এখন এইগুলা তুমি ওদের বিয়ে দাও। পরে আমি হচ্ছে ওদেরকে বলি তোরা কি বিয়ে করবি, নাহলে সবাই আমার কাছে নালিশ দিতেছে, এইভাবে চলবে না, নাহলে দুইজনই কাজ ছেড়ে চলে যান, দুজন আলাদা থাক। তারপরে তারা সিদ্ধান্ত নেয়, তাদের ফ্যামিলির সাথে কথা বলে, বাট বিয়েটা গোপন থাকবে। এভাবে ওই বাসায় আমাদের কথা চলে, পরে ওই বাসায় কিন্তু বিয়েটা হয় না। তখন এরকম চলতেছিল, সবাই আমার কাছে নালিশ দিত, আখিও আমার কাছে অনেক দিন বলছে যে ওদের দুজনকে একটা বাচ্চা রাখতে কি দুজন মানুষ লাগে। আমি বলি দেখ, আলিশা রাতে অনেক বিরক্ত করে, ঠিক আছে, অনেক বিরক্ত করে, দুজন কেন তিনজন, আমরা সবাই তো ঘুম থেকে উঠে যাই, আম্মুকে ফোন দিয়ে আনাই, ও যখন কান্না করে সবারই লাগে, সবাইকেই লাগে। এরপরে তো আখির ডেলিভারি হয়। আখির ডেলিভারির দিন যে কি করছি আমি, সেটা তো আমি আমি জানি আর আল্লাহ জানে, আর হসপিটালে মানুষগুলো দেখছে, আমি নামের মধ্যে কান্না করতে করতে বসে পড়ছি রক্তের জন্য, যে ও রক্ত লাগবে। আমি পাগলের মতো হয়ে গেছিলাম যে আখি এত কষ্ট পাচ্ছে। আমি 2 সেকেন্ডের মধ্যে বাসায় আসার পরে ওদের সবাইকে ঘুম থেকে উঠেছি যে তাড়াতাড়ি চল, আখির পেইন উঠছে, এখন হসপিটালে যেতে হবে। এই নামের ডক্টর নার্স সবার সাথে আমি ঝগড়া করছি যে কেন এখন ওকে সিজার করতেছেন না। তারা একটা কথাই বলতেছে যে এই রক্ত না হলে সিজার করতে পারবো না, কারণ আখির রক্ত রক্ত নাকি নাই, অথচ ওর শুরু থেকে আমরা জানি ওর রক্ত খুব ভালো। আমার রক্ত শূন্যতা ছিল, বাট যখন ওর প্রেগনেন্সি টেস্ট মানে চেক আপ চলছে, তখন বলছে ওর রক্ত ভালো। তো আমি যখন এটা শুনতে পারি যে রক্ত নাই, ও কষ্ট পাচ্ছে, ওর পেইন উঠে গেছে, আমি হসপিটালে ওইখানে যাওয়ার পরে এত মানুষের কাছে রক্ত চাই, তখন রাত 2টার বেশি বাজে, কাউকে পাই না ফোনে। কত ব্লাড গ্রুপে হচ্ছে পোস্ট দিছি, আমাদের ফেসবুকে পোস্ট দিছি, পেজে পোস্ট দিছি, হসপিটালে কান্না করতে করতে একসময় চিল্লায় চিল্লায় আমি বসে পড়ছি যে এই রক্তের জন্য এখন নাকি শেষ হয়ে যাবে, বাচ্চাটার এত বড় ক্ষতি হয়ে যাবে, আমাদের এত শখের বাচ্চা দুইটা। তারপরে একটা ভাইয়া সাইড থেকে যাচ্ছিল, ওনাদের কেউ মনে হয় অ্যাক্সিডেন্ট করছিল আর কি, নিয়ে আসছিল, ব্লাড দিছে, পরে আমাকে বলতেছে কি হয়েছে আপু। পরে আমি বলি কি ভাইয়া এমার্জেন্সি ব্লাড লাগবে, এ পজিটিভ। তো আমি মেয়ে মানুষ, আমার ব্লাড নিবে না, আমার গ্রুপ হচ্ছে এ পজিটিভ, তো আপনারা কেউ যদি পারেন একটু ব্লাড দেন।
পরে বলে হ্যাঁ আমার একটা ফ্রেন্ড আছে, ওটা কোথায় যেন হচ্ছে জাহাঙ্গীরনগরের পিছনে, ওইখানে থেকে আনতে হবে। পরে বলে ভাইয়া আমাদের গাড়ি আছে, কোনো সমস্যা নেই, গাড়িতে যে আপনার বন্ধুকে নিয়ে আসবে। তখন তোমাদের ভাইয়া চলে যায়, সাথে রাজ যায়, আরো কে কে যায়, যে তাকে নিয়ে আসে, এরপর ব্লাড দেয়, এরপর ডেলিভারি হয়। যখন আয়াসের মুখটা দেখি, আর ডেলিভারির আগে বারবার আখির কাছে যাচ্ছিলাম, দেখতেছি ও পেনে কষ্ট পাচ্ছে, তখন ওর আব্বু আম্মু আবার ওর ডেলিভারির কয়েকদিন আগে তারা হচ্ছে মেনে নেয় আমাদেরকে, বাসায় আসে, তাদের সাথে ভালো সম্পর্ক, অনেক ভালো সম্পর্ক ছিল, আমি তাদের অনেক কিছু শপিং করে দেই। তারপর হচ্ছে সবসময় কথা বলি। রিয়া আসে যখনই, তখনই আমি শপিং করে দিই, তখন সম্পর্ক খুব ভালো ছিল। কেউ বলে নাই তখন, তখন ওর বাপের কাছে আমি ছিলাম বড় মেয়ে, যেটা সত্য কথা। তুমি বড় মেয়ে ছিলাম দেখে আমার কাছে এই কথাটা বলতে পারছে যে তার দারোয়ানের কাছ থেকে সে 5 লাখ টাকা নিছে, সেজন্য সে বাসা চেঞ্জ করতে পারতেছে না, ছাদের নিচে বাসা অনেক কষ্ট হয়। আমি বলছি আব্বু আমি তোমার সব টাকা দিয়ে দিবো, 1 লাখ টাকা দিছিও, আমি কোনো আখির জন্য টাকা দিইনি, তাদের কষ্ট হয় আমি সেই জন্য টাকা দিছি, আমার কষ্টের টাকা আমি দিছি, আমি ইনকাম করছি। আখি তখন কোনো ভিডিও করতো না যে আখির ইনকাম। আমার সাথে তো কত মানুষ এখনো ভিডিও করে, ওদের ইনকাম। এই যে মুনতাহারিকে একটা টাকা দেই আমি, মুনতাহার ইনকাম, ওরা আমার সাথে ফ্রেমে থাকে, কষ্ট আমি করি। ফ্রেমে থাকলেই তাদের ইনকাম হয়ে যায় না। আখি কিচ্ছু করে নাই, 0% এফোর্টও তখন আখি দেয় নাই। তারপর আমি দিছি ওর ফ্যামিলিকে, ওর জন্য দেয়নি, তারা কষ্ট করে এই জন্য দিছি, যে 1 লাখ দিছি, আরো দিব আস্তে আস্তে, যাতে 5 লাখ টাকা দিতে পারি ওই দারোয়ানকে এবং ম্যানেজারকে, এবং তারা ওই বাসাটা চেঞ্জ করতে পারে, কারণ ছাদের নিচে তারা অনেক কষ্ট পায়। সেই জন্য রিয়াকে আমি আমার ছোট বোনের মতো দেখছি, তা আল্লাহ দেখছি উপরে। রিয়া যখন বাসায় আসতো আলিশাকে আদর করতো, সেটা নিয়েও খোটা দিছে, বলে রিয়া কি এই বাসায় যেয়ে বসে থাকতো, আলিশাকে রাখতো। আলিশাকে কি জোর করে রাখতো? আলিশাকে রাখার জন্য 3 জন কাজের মানুষ বাসায়, আলিশাকে শুধুমাত্র দেখার জন্য। ওর দাদি আছে, ওর ফুপি আছে, এছাড়া 3 জন কাজের মানুষ। আলিশাকে কারো দেখতে হয় না, আলিশাকে যে কোলে নেয় ভালোবেসে কোলে নেয়। এটা যদি আমি বুঝতাম রিয়া এটা নিয়েও খোটা দিবে, আমি রিয়াকে বলতাম তুই আলিশাকে ধরবি না। আমি তো দেখতাম যে ও খালা হিসেবে ভালোবাসতেছে, কখনো তো বুঝি নাই যে এইগুলো নিয়েও খোটা দিবে। তারপরে হসপিটালে যখন আয়াসের মুখটা দেখি, আমার এত শান্তি লাগে, আমার মনে হয়েছে কি যে আমার ছেলেটা আমার কাছে চলে আসছে, আমার ছোট্ট আয়াত আমার কাছে চলে আসছে। আমি ওরে এত আদর করছি, ওর জন্য আমার এত মায়া। আমি আখি চলে যাওয়ার পরও কিন্তু আমি যোগাযোগ কখনো বন্ধ করিনি। সবসময় আমি নির্লজ্জর মতো রিয়ারে ফোন দিতাম, রিয়া ধরতো না, বলতো আয়াস ঘুমায়, ভিডিও দিত না, কিচ্ছু করতো না, কোনো রেসপন্স করতো না, আখি করতো না। তারপর আমি নির্লজ্জর মতো ফোন দিছি, আহাদরে দিয়ে ফোন দেওয়াইছি, বারবার বলছি আহাদরে যে তুমি ফোন দাও। আহাদের আর আখির কখনোই ওরকম ভালোবাসা ছিল না, আহাদের কখনো আখির প্রতি ভালোবাসা হয় না, আখিরও কখনো আহাদের প্রতি ভালোবাসা হয়নি, ওদের কখনোই ভালোবাসা ছিল না। যতটুকু সম্পর্কটা জোড়া লাগে আমি রাখছি, কিন্তু দিন শেষে সেই দোষের ভাগিদার আমি। যাই হোক, আমার সবচেয়ে বড় ভুল ছিল আমার হাজবেন্ডকে বিয়ে করানো। ভাই এটা তোমরা আমাকে দেখে সবাই শিক্ষা নাও, সতীন কোনোদিনও আপন হয় না, কোনোদিনও না। এখন যখন আমি ওই যে অন্য কারো ভ্লগ দেখি না, সতীন সতীন, আমি বলছি এই কিছুদিন থাকবে, এটা এটা নাটক। বাস্তবে কোনোদিনও কেউ কাউকে ভালোবাসতে পারে না, কোনো সতীন কাউকে আপন করে নিতে পারে না, কারণ আমাকেই যেহেতু আমার সাথে আখি এগুলো করতে পারছে, আর কারোর কথা তো বাদ। এরপরে এনাম মেডিকেলে ওর সিজার আমি করে, আমার সিজার কিন্তু হচ্ছে সাভার স্পেশালাইজড হসপিটালে, ঠিক আছে, যেখানে খরচ অনেক কম হয়েছে, যার জন্য আমরা ওইখানে করছি। আর ওর জন্য আমি খরচের কথা চিন্তা করি নাই, সাভারের বেস্ট হসপিটাল এনাম মেডিকেল, যেখানে আমি নিয়ে গেছি আখিকে, যাতে ও কষ্ট না পায়। তারপরেও নর্মালে পেইন উঠে, ওর ব্লাডের জন্য কষ্ট পাইছে, যেটার জন্য কিন্তু আমরা দায়ী না, এতটুকু কষ্ট ভাগ্যে লিখে নিয়ে আসছিল। তারপরে আয়েশকে নিয়ে যখন বাসায় যাই, সেদিন ওই বাসার মানুষের সাথে আমরা ঝগড়া করি। আমরা 4 তলায় থাকতাম, 5 তলা ফ্ল্যাটের আঙ্কেলরা কি করছে, সিঁড়িতে বসে ফার্নিচার ধুইতেছে। তারা হচ্ছে ফ্ল্যাট মালিক, আমরা হচ্ছে ভাড়াটিয়া। তো এটা নিয়ে তাদের খুব অহংকার ছিল, তারা ফ্ল্যাট মালিক হয়ে তাদের হচ্ছে গাড়ি নাই, আমাদের গাড়ি আছে, এই জন্য সবসময় আমাদের খুব ছোট করে দেখতো সোসাইটির ওই বাসাটার ওই উনি। তো উনি ওখানে ফার্নিচার ধুইতেছে, তো আমি বলতেছি কি আঙ্কেল, আমি ভালোভাবে বলছি যে আমার হচ্ছে সতীন এখন আসবে, ওর ডেলিভারি হয়েছে, ও কিভাবে এই সিঁড়ি দিয়ে উঠবে, তো ওই বাসায় লিফট কমপ্লিট হয় না, এই সিঁড়িতে এত পিচ্ছিল, এত ফেনা, ও কিভাবে উঠবে এই সিঁড়ি দিয়ে। বলে সেটা আমাদের দেখা সাবজেক্ট না, আমরা এইখানেই ধুবো, এটা আমাদের বাসা, আমরা ফ্ল্যাট ওনার। তো এটা নিয়ে আহাত তার সাথে অনেক সিনক্রেট করে, রাগারাগি করে, সেও করে। তারপরে হচ্ছে আমরা কিন্তু এই জন্য ওই বাসা ছেড়ে দিই, যে এত অহংকার করলে তাদের সাথে এই বাসায় থাকা যায় না। এরপরে আখিকে নিয়ে আসি, আস্তে আস্তে করে তোমাদের ভাইয়া ধরে ধরে উঠায়। তারপর আয়েশকে কত সুন্দরভাবে আমাদের সংসারটা চলতেছিল, আয়েশকে সুন্দরভাবে দেখাশোনা করি। পরে হঠাৎ একদিন আখি বলে কি ওর হচ্ছে বেস্ট ফিডিং করাই তো কষ্ট হয় আয়াসকে। আখির মা পর্যন্ত, আখির মা তো দ্বিতীয় দিনই চলে গেছে হসপিটালে, যেদিন সিজার হয়েছে তারপরের দিনই হচ্ছে বাসায় এসে, বাসায় যেদিন আসছে আখি সেদিনই রাতে সে চলে গেছে। একদিনও সে আয়াসকে লালন পালন করে নাই। আমার মা যেভাবে 6 মাস আলিশাকে লালন পালন করছে, আয়াসকে একদিনও সে লালন পালন করে নাই, আয়াসকে সবকিছু আমরাই করছি। এরপরে বলতেছে কি বেস্ট ফিডিং করাইতে কষ্ট হয়। তো যখন এটা আখির আম্মু ফোন দিছে আমাকে, ভিডিও কল দিয়েছে, বাবুকে দেখছে, তো বলতেছে যে না, বুকে দুধই যাতে খাওয়ায়, কোটো দুধ খাওয়ায় না, এটা কিন্তু ভালো না, ক্ষতি। পরে আমি বলছি
যে না আখির কষ্ট হয়। আখি বলতেছে আমার রাতে বারবার সেলাই নিয়ে উঠতে হয় ওকে খাওয়ানোর জন্য, আমার এটা অনেক কষ্ট হয়, তার চেয়ে ওরা দুধ কিনে দেয়, ওরা ওটা খাওয়াই। আমি বলছি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই, আমি 1 কার্টুন দুধ কিনে নিয়ে আসছি, যে থাক এই দুধই খাক, আখির যাতে কষ্ট না হয়। আমি কোনো টাকার দিকে তাকাই নেই, ডায়াপার কার্টুনে কার্টুনে কিনে এনে রাখছি, এখনো ডায়াপার দুধের জন্য লাইভে এসে কান্না করে, ওকে কারে কারা হেল্প করে। কই আমার কাছে 2 বছর থাকাকালীন তো এত অভাব গেছে, এত অনটন গেছে, কোনোদিন আখির ডায়াপার দুধ কিনে আনতে হয় নাই। কখন শেষ হয়েছে, কখন কিনে এনে রাখছি, আখি টেরও পায় নাই। আলিশের জন্য আয়াসের জন্য, 2 জনের জন্যই। কখন আমি এনে রাখছি দুধ, টাকা আছে নাকি নাই, আখির সেটা দেখতেও হয়নি। ও বলতেও পারবে না সেটা যে কোনোদিন ও দেখছে শেষ, তার আগেই আমি স্টক করে এনে রাখছি। তারপর থেকে আয়াসকে গোসল করাইতাম আমি, আবার আম্মু বাসা থেকে এসে গোসল করাই যাইতো আয়াসকে, কারণ আখি পারে না, স্বাভাবিক ব্যাপার, প্রথম বাচ্চা, করাইতাম। আমার আম্মু যেটা করছে সেটা আখির আম্মুও করে নাই, আমার আম্মু যতটুকু করছে। তারপরে তো ওই বাসা থেকে আমরা এই বাসায় আসি। এই বাসায় আসার পরে একদিন হচ্ছে হঠাৎ করে আবার এরকম ঘুম থেকে উঠে দেখতেছি আখি নাই। তখন আয়াস মনে হয় 1 মাস, 1 মাস না 2.5 মাস হবে এরকম, ছোট, ঠিক আছে। তো এরপরে ও নাই, ও নারায়ণগঞ্জ চলে গেছে একটা বান্ধবীর বাসায়, আমি জানি না আদৌ কোথায় গেছে। আয়াসকে রেখেই চলে গেছে। তো আয়াস তো দুধের বাচ্চা, ছোট, মায়ের দুধ না খাইলেও মায়ের গায়ের ঘ্রাণটাও তো বাচ্চারা বুঝে। আন্টিকে দিয়ে কল দেওয়াইছি, আন্টি বলছে যে মা তুমি আসো, বলে না আমি আসবো না, বলে তুমি বাচ্চাটা রেখে কেন গেছো। আন্টি বলতেছে যে ও তো ছোট, ও তো কষ্ট পাচ্ছে, ওরা নিয়ে নিয়ে যাইতা, বলে আমার কোনো বাচ্চা লাগবে না। ও যতবারই গেছে ও বাচ্চা রেখেই, আরো একবার গেছে বাচ্চা রেখেই চলে গেছে। তো এটা আহাদের একদমই পছন্দ না, যে ও আগে যা করছে করছে, ঠিক আছে, তো এখনো সেগুলো করতেছে। আর কথায় কথায় শুধু আলামিন আলামিন আলামিন, এটাও শুধু লাইভে বলছে সেটা না, এটাও আগেও বাস্তবেও আমাদের অনেকবার আলামিনের কথা শুনাইছে, আলামিনকেও ভালোবাসে বা তাকে সারা জীবন ভালোবাসবে, কোনোদিন ভুলতে পারবে না। এটা এজ এ হাজবেন্ড আহাদের মেনে নেওয়া খুবই কষ্ট, যেটা নর্মাল, আমি বুঝি। বাট আমি বুঝাইতাম দেখ আলামিনের বউ বাচ্চা আছে, তোর তো আর আলামিনের সাথে বিয়ে হয় নাই, তাই না, তোর যদি এতই বুঝোস তাহলে আলামিনের বিয়ে করতে, আহাদরে কেন করলি। তো এগুলো নিয়ে সব মাঝে মাঝে ওদের মধ্যে ঝগড়া হইতো। তো আমি তখন বলতাম যে দেখ এটা কোন হাজবেন্ডই মানবে না যে তুই আরেকজনকে ভালোবাসবি। তো এরপরে সবকিছু কিন্তু আমাদের সব সমান সমান চলতো, সবকিছু। তো চলে গেছে ওই যে, তারপরে আমার আম্মু ওকে, ওর আব্বু আম্মুকে আমি বাসায় আনাইছি, কেন আনাবো না, 2 দিন পর পরে সে চলে যায়। তো তার মেয়ের দায়িত্ব কে নিবে, এই যে বাচ্চাটাকে রেখে চলে গেছে, আমি কয় দিক সামলাবো, আমার তো একটা ছোট বাচ্চা আছে, আমি কয় দিক সামলাবো। এটা একটা মানসিক চাপ, যে বান্ধবীর বাসায় চলে গেছে, কোনো বিপদ হইলো না, ওর বান্ধবী কেমন, আমি কি কিছু জানি। তারপর ওর আব্বু আসছে, ওর বোন আসছে, ওর বোন আয়সা বলতেছে যে ওর কোন বান্ধবী আমি ছুটাইতেছি। ওর বোন যে এখন এত পটর পটর করে না ওর সাথে, ওর বোন আগে সবসময় আমাদের সাথেই কথা বলতো, আমাদের ফেভারে। তো এরপরে ওর আব্বু আসে, ওর আব্বুর কাছেও যাবে না, ও বলতেছে যে না আমি তোমার বাসায় আমি যাবো না, আমি তো তোমার কাছে বোঝা, আগের বার আমার ডিভোর্স হয়েছে, তারপর তোমরা আমার সাথে যা করছো আমি যাবো না, লাউডের দিয়ে কথা বলছে। পরে আমি আমার আম্মুকে বলি আম্মু দেখো তুমি বুঝে আনতে পারো কিনা। পরে আম্মু ওকে বুঝাইয়া ঘরে উঠাইয়া সেই সারা রাত কলে থাইকা তারপর ওকে আনায়, রাত 2টার সময় আমার আম্মুর বাসায় আসে, ততক্ষণ ও রাত রাত বাসার বাইরে। আর আহাত তো বলে দিছে ওকে আর কোনোদিন গ্রহণ করবে না, যেই বউ ওকে রেখে বাসার বাইরে থাকছে আর কথায় কথায় বয়ফ্রেন্ডকে ভালোবাসে বলে, সেই বউকেও আর গ্রহণ করবে না। আমি ওকে বুঝাইছি যে চুপ থাকো, আগে ও আসুক সুস্থভাবে, পরেরটা পরে হবে, একটা বাচ্চা আছে, এখন আর তোমরা চাইলেই সম্পর্ক নষ্ট করতে পারবা না, তোমরা ডিভোর্স করলে আগেই করতা, এখন বাচ্চাটার জীবনটা কি মানে ফাইজলামি পাইছো একটা। আমি সবসময় এটা ওদেরকে বলতাম, এটা আমার বাসার সবাই জানে, প্রত্যেকে জানে ভাই, এগুলো কোনো লুকোচুরি না। আমার বাসার এতগুলা মানুষ কাজ করে, প্রত্যেকটা মানুষই খারাপ, সবাই খারাপ, যারা আমাকে ভালোবাসে তারাই খারাপ, আর ও একাই ভালো। তারপরে হচ্ছে ও আম্মুর বাসায় আসে, আম্মুর বাসায় এসে ও শর্ত দেয় যে উপরে ফ্ল্যাটে থাকবে। ওর শর্ত হচ্ছে এটাও, একসাথে থাকবে না, উপরে ফ্ল্যাটে থাকবে। আর হচ্ছে উপরে ফ্ল্যাটের জন্য সবকিছু কিনবে, উপরে ফ্ল্যাটে থাকবে, টাকা পয়সা ভাগাভাগি করতে হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে আম্মু, ও কিসের টাকা পয়সা ভাগাভাগির কথা বলতেছে, যে টাকা পয়সার কথা ভাগাভাগি বলে তাহলে ওকে চ্যানেল খুলে নিতে বলো, এই চ্যানেল তো আমার, আমি 3 বছর ধরে খেটে এই পর্যন্ত আনছি, তাই সমস্যা নেই, আমি ওকে হেল্প করবো, ওর চ্যানেলে আমিও ভিডিও বানাবো, কোনো অসুবিধা নেই। তারপর আবার আমি নিজেই বলি যে না ঠিক আছে চ্যানেল খুলতে হবে না, সৈয়দ ফ্যামিলির আমি ওকে দিয়ে দিব, সৈয়দ ফ্যামিলি চ্যানেল, সৈয়দ ফ্যামিলি পেজ, ওইটাই যে আর্নিং হবে ও নিক, আর টিয়ারটা আমি যেরকম কন্টিনিউ করে আমি করবো, সমস্যা নেই, ঠিক আছে আলাদা থাকুক, আর সব ফার্নিচার আমি ওকে দিয়ে দিব, আমি নতুন ফার্নিচার কিনে নিবো। তখন আমার আম্মু বলে ঠিক আছে আমি তোমাকে ফার্নিচার কিনে দিব, সমস্যা নেই, তুমি ওকে দিয়ে দাও, দিলে কখনো কমে না, আমার আম্মু আমাকে এটা বলে। পরে সেদিন আমরা কিন্তু একটা ভ্লগ আপলোডও হয়ে গেছিল ভুলে, সেদিন সবাই বলছো যে আগেই জানতাম আখি এমন করবে। ওদিন কিন্তু তোমাদের ভাইয়া কখনোই চায় নাই আলাদা ফ্ল্যাটে যাইতে। এরপরে রাতের বেলা, পরের দিন সকালবেলা আখি বাসায় আসে, তারপর সে কি করে, তার যত গোল্ড সব বন্ধক রাখে, রাইখা তোষক
বটি, আম্মুকে নিয়েই সবকিছু কিনে। সে যে বলে সে একা একা কিনছে, সে একা একা কিনে নেয়, আমার আম্মুকে নিয়ে সবকিছু কিনছে। আমার আম্মুকে নিয়ে সে সবকিছু করছে, কিনছে। আমার আম্মু বলতেছে আমি কি ওর সাথে থেকে কিনা? আমি বলছি এটা তোমার ব্যাপার, তুমি তোর অনেক ভালোবাসো, আমার এখন আর এগুলোর কোনো শোকতাপ নাই আম্মু আখিরে নিয়ে। যে এগুলো করতে পারছে, এখন এই স্বার্থপরের মতো আলাদা ফ্ল্যাটে থাকতে পারছে, টাকা পয়সা ভাগ চাচ্ছে, আমি এত খাটতেছি, আমি চাই ও দায়িত্ববান হোক, কিভাবে বাসা ভাড়া দিতে হয়, কারেন্ট বিল, বাসার বাজার, তারপর হচ্ছে ভিডিও যারা করে ওদের টাকা, আমি চাই ও দায়িত্ববান হোক। তখন কি হয়েছে, মারিয়া তো আয়েশকে দেখতো, তো আখি তো উপরে ফ্ল্যাটে চলে যাবে, তাহলে উপরে ফ্ল্যাটে কে কে থাকবে? হচ্ছে আখির সাথে যাকে বলি সেই থাকবে না। আন্টি বলে মা তুমি আমাকে আনছো, আমি তোমার এখানে কাজ করব। ইরফান বলে মামি আমি কোনো ফ্ল্যাটে যাব না। সাইমন সেম, মামি আখি মামির সাথে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। মারিয়া সেম, তাহলে আমি এখন থেকে আয়েশকে দেখবো। আয়েশকে দেখবো না, আমি হচ্ছে কি বলে আলিশাকে দেখবো। ডিরেক্ট বলে যে আমি উপরে ফ্ল্যাটে যাবো না, একটা মানুষ ওর সাথে উপরে ফ্ল্যাটে যাবে না। পরে আখি কি করে, ওর খালা, ওর আপন খালা, আর খালু কিছুদিন আগে মারা গেছে, তখন ওর খালাকে বলে যে খালা তুমি আসো আমার বাসায়, এসে কাজ বাজ করবা, আমার সন্তান দেখবা, কারণ কেউ আমার সাথে উপরে যাবে না। তো ওর খালা তখন ওরা কি বলছে আমি জানি না, ওর খালা আসার কথা ছিল, পরে আর ওর খালা আসে নাই। তো ও যখন এটা বুঝতে পারে যে কেউ ওর সাথে উপরে যাবে না বা সবাই বলতেছে, তখন পাশের পাশের ভাবিও হচ্ছে, যখন আমি ভাবির সাথে শেয়ার করছি, ভাবি বলতেছে ভাবি আলাদাই থাকেন, এটাই ভালো হয়। ভাবি কখনোই আলাদাভাবে কারো পক্ষে কোনো কথা বলেনি, বলছে আলাদাই থাকেন। আখি ভাবি একটু দায়িত্ব শিখুক। আখি ভাবি না এখন বুঝতেছেন, আপনি মায়ের মতো তাকে আগলায় রাখতেছেন, তো যে সে সন্তানের মতো থাকতেছে, সে বুঝতেছে না তার একটা বাচ্চা, এই বাচ্চার প্রতি কি দায়িত্ব সেটাও মা হিসাবে বুঝতেছে না, তার বাচ্চা অন্য মানুষ পালতেছে, আবার ডায়পার দুধ যা লাগতেছে এগুলোর জন্য কি কাঠখড় পোড়াইতে হয়, বা এই ভিডিওর পিছনে কতটা এফোর্ট দিতে হয়, লাইভ করতে কতটা এফোর্ট দিতে হয়, এটা কিন্তু আখি কিছু জানে না। এখন কিন্তু আখি সেগুলো টের পাচ্ছে, প্রতিটা লাইভে কিন্তু বলে যে আমি যে কত ক্লান্ত, কত খাটি। তিশা 3 বছর এটা করে আসছে, তুই এখন করতেছস। তিশা 3 বছর এটা কইরা তোরে খাওয়াইছে, 3 বছর এটা কইরা তোর ফ্যামিলিও চালাইছে। যখন থেকে তোর ফ্যামিলি পরিচয় হয়েছে তখন থেকে মাসে 30,000 টাকা করে তোর বাপের হাতে দিছি। মিথ্যা কথা বলতে পারবে? আমার হাত থেকে টাকা নেয় নাই। 30,000 করে প্রতি মাসে, প্রতি মাসে। এক মাসে 20,000 হয়েছে দেখে আহাদের সাথে ঝগড়া করছস। আহাদের আব্বুরে না দিয়া আমি সেই 10,000 তোর আব্বুরে মিলাই আমি 30,000 দিছি। আমার হাত থেকে টাকা নিছে, সে কিভাবে মিথ্যা বলবে আমার চোখের দিকে তাকায়া যে মানুষ আমার হাত থেকে টাকা নিছে? তোর বোনকে ফোন কিনে দিছি, যেখানে তোর ফোন একটা ভাঙ্গা ফোন চালাইতো, 35,000 টাকা একটা ফোন কিনে দিছি আমার টাকা দিয়ে, আমি সবকিছু করছি। তো তুই তো এখন ইনকাম করস, তুই করবি আমার জন্য? একটা সুতাও তো কোনোদিন দিবি না। আমি জানি তোর মন সম্পর্কে আমার আইডিয়া আছে, 2 বছর একসাথে থাকছি তো এতটুকু চিনি। যাই হোক, এরপরে ওই থেকেও মারিয়াকে দেখতে পারে না, মারিয়াকে বের করে দাও, মারিয়াকে বের করে দাও। মারিয়ারও অনেক দোষ ছিল, তারপরে না আমি মানুষের সাথে পারি না। তোমরা তো শুরু থেকে আমাদের ব্লগ দেখছো, আমি মারিয়াকে কতবার চান্স দিছি, আমি না পারি না এগুলো করতে। এরপর তো ওই যে মৌ আরিফের বিয়ে দেই, মৌ আরিফের বিয়ে দেই, মৌ সবসময় বলতো আপু আলাদাই করে দেন, বা হচ্ছে টাকা পয়সার একটা কিছু করেন যাতে আপনার কোনো টাকা পয়সা থাকে, কারণ আপনি এত কষ্ট করতেছেন বাট দিন শেষে আপনার কিছুই থাকতেছে না, এক সময় আপনারই বদনাম হবে। সেই মই লাইভে যে এত বড় বড় কথা বলবে এটা আমি কখনো বুঝতে পারিনি। যাই হোক, আমার ভুল ছিল ওদের বিয়ে দেওয়াটা। ওদের বিয়েতে কয় লাখ টাকা খরচ করছি সেটা ওরা জানে, আর উপরে আল্লাহ জানে। এই আরিফের বিয়ের যে পাঞ্জাবি গুলো না, একটা পাঞ্জাবির দাম 8,500 টাকা করে, বিয়েরটাও 8,500 টাকা, হলুদেরটাও 8,500 টাকা। আর তখন আমাদের মনিটাইজেশন বন্ধ, যে বলে ওদের বিয়ে দিয়ে আমরা লাখ লাখ টাকা ইনকাম করছি, তখন থেকে আমাদের পেজে মনিটাইজেশন বন্ধ। আজকে 5 মাস যাবত, আমাদের 5 মাসের বেশি হবে মানে ওদের বিয়ে থেকে, তাহলে হিসাব করে ওদের বিয়ে হয়েছে কয় মাস হয়েছে, সেই থেকে আমাদের পেজে মনিটাইজেশন বন্ধ, শুধুমাত্র ইউটিউব আর্নিং থেকে আমরা চলতেছি। আর তখন থেকে আরো বেশি খারাপ সম্পর্ক হয়ে যায়। আখির আম্মু হচ্ছে রিয়াকে আসতে দেওয়া বাদ দিয়ে দেয়, যখন দেখে আমাদের পেজে প্রবলেম ভাবছে এগুলো আর কখনো ঠিক হবে না। তখন থেকে মানুষ চিনতেছি যে কে কেমন। করছি সবার জন্য, বাট বিপদের সময় কারা পাশে থাকে সেটা এবার বুঝতে পারছি। তো এরপরে ওই যে আখি আসার পরে যখন ও বুঝতে পারে কেউ ওর সাথে আলাদা হবে না, ওর ফ্ল্যাটে কেউ যাবে না, বা বাস্তবতাও কি বুঝতে পারবে, বা ওর ভুল হয়েছে, বা আহাদও বলছে আমি কিন্তু টাইম ধরে থাকতে পারবো না, যে একদিন ওইখানে একদিন এখানে, আমার যেখানে ভালো লাগবে আমি সেখানে থাকবো, দুইটাই আমার বউ, বা আমার এই স্বাধীনতা লাগবে, আমার উপরে ফ্ল্যাটে একা একা যে আমি স্বাধীন বসে থাকতে পারবো না। তো যখন ও বুঝতে পারে এটা, যে আহাদও এটা রাজি না, তখন ও রাতের বেলা আমাকে ডাক দেওয়ার পর আমাকে জড়াই ধরে যে আমার ভুল হয়েছে, আমি আলাদা হইতে চাই না, আমি রাগের মাথায় বলে ফেলছি, আমার মাফ করে দে। তো আমি ওই যে বলদের মতো আবার গলে গেছি, আমি বলে আসলেই উপরে ফ্ল্যাটে যাবে, এত কষ্ট করবে মেয়েটা, কিভাবে ভিডিও করবে, আর ওর সাথে তো কেউ যেতেও চাচ্ছে না, থাক আমিই করি। এইগুলাই হচ্ছে আমার ভুল, তখন আমি আলাদা করে দিতাম, আমার কোনো দোষ ছিল না, কোনো দোষ হইতো না। যাই হোক, আল্লাহ জানে বাকিটা, আর সব আজকে যা যা বলছি, যাদেরকে বলছি তারা জানে বাকিটা। এরপরে প্রতিনিয়ত আরিফ মৌ একসাথে গোসল করে কেন ভাই, ওরা হাজবেন্ড ওয়াইফ, তখন ওদের বিয়ে হয়ে গেছে। আখি প্রতিনিয়ত আমার বলতো একটা বাচ্চা রাখতে কি 2 জন লাগে? ওর মৌ সারাদিনই ঘুমায়, শুধু আরিফ একাই হচ্ছে দেখে। ঠিক আছে, এভাবে বলতো। আমি বলতাম দেখ আলিশা অনেক জ্বালায়, ওরা একা একা রাখা সম্ভব না, ওর জন্য 2টা মানুষ দরকার হয়। আয়াস যেমন শান্ত, ওকে হচ্ছে মারিয়া একাই দেখতে পারে, আর কিন্তু ওর পক্ষে
মোয়ারিফের পক্ষে এটা সম্ভব না বাবুকে একা একা রাখা, কারণ ও বড় আর ও দুষ্টু বেশি, আলিশা বেশি দুষ্টু আয়েশের থেকে, আয়েশ অনেক শান্ত, তো এটা তো তুলনা হবে না। তো এটা নিয়ে সবসময় আমার কাছে নালিশ আসতো, এই মোয়ারিফ একসাথে গোসল করতে গেছে, বাবুরে অমুকের কাছে দিয়ে গেছে, বাবু কান্না করছে। আমি বলছি তাতে কি হয়েছে, হাজবেন্ড ওয়াইফ একসাথে গোসল করে এটা ভালো, এটা তো খারাপ কিছু না, তো হাজবেন্ড ওয়াইফ, তাতে কি হয়েছে। এটা নিয়ে অনেক কিছু, মারিয়াও আমার কাছে এটা নিয়ে নালিশ দিত, আমি মারিয়ার বলতাম তোর কি হিংসা লাগে মোয়ারিফকে দেখলে, মারিয়া হাসতো, মানে খুব মানে হাসি খুশি মন খোলা একটা মেয়ে, ওরা এত কিছু আমি বলছি, তারপরও আমার কাছে এখনো আমার সাথে হাসি দিয়ে কথা বলে, খুবই মানে মন খোলা একটা মানুষ। তো এরপরে কি হয়, ওই যে মোয়ারিফের বিয়ের পর থেকে তারপরে এই যে ঝগড়া প্রতিনিয়ত, ওই যে আলাদা হইলাম না, তারপর থেকেই টুকটাক ঝামেলা চলতেছিল সবকিছু নিয়ে। আখি আর আহাদের মধ্যে বেশি বেশি হচ্ছে ঝগড়া। আখি বলতেছিল এখন আমি সহ্য করতে পারি না, তুমি যে তিশাকে ভালোবাসো এখন আমার এগুলো সহ্য হয় না, আমি এখন এগুলো মেনে নিতে পারি না, আগে আমি মেনে নিতে পারতাম, এখন আমার ওকে সহ্য হয় না। তো এটা তোমাদের ভাই খুব কষ্ট পাইতো যে আমাকে নিয়ে এগুলো বলতেছে, এগুলো তোমাদের ভাই নিতে পারতো না, যে তুমি তো তিশাকে দেখিয়ে আসছো। ইভেন বাসায় যতবার সালিশি হয়েছে, আখির আব্বু আম্মু আসছে, ততবারই আখির আব্বু আম্মু বলছে, আখির আম্মু এটাই বলছে যে তুই তো সতীন দেখে আসছস, তো সেখানে সমান সবকিছু হবে না, বা হচ্ছে হচ্ছে তিশাকে ভালোবাসবে সেটাও তো সহ্য করতে হবে, তোকে ভালোবাসবে সেটাও তিশা সহ্য করতে হবে। আমি তখন বলছি আমার তো কোনো সমস্যা নাই, আমি তো একবারও কোনোদিন বলি না আমি আখিকে সহ্য করতে পারতেছি না, আমি কখনোই এই কথা বলিনি। তারপর এই যে ঝগড়া 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 ঝগড়া, এই ঝগড়া আবার শেষ, আবার ভালো সম্পর্ক, আবার ঝগড়া, আবার ভালো সম্পর্ক, 2 দিন পর পর এটাই বলে, মানে হয়তো ও চাইছিল কি যে আহাদ সম্পূর্ণ ওর সাথে থাকবে আমাকে বাদ দিয়ে, বাট যেটা আহাদ কখনোই করবে না। শোনা তুমি কেন, তোমার মতো 10টা আখি থাকলেও 10টা দীপা থাকলেও আহাদ এটা কখনোই করবে না। ঠিক আছে, ওই যে সবাই বলে না কালো জাদু, কালো জাদু করে আমি বাইন্ধা রাখছি, আমার জামাইরা কোনোদিনও নিতে পারবে না, পারলে নিয়ে দেখো, পৃথিবীর যত বড় কালো জাদু আছে পারলে করে দেখাও, তারপরও পারবা না। কারণ কি জানো, মন থেকে আমি ভালোবাসি আমার হাজবেন্ডকে, আমার হাজবেন্ডকে রেখে আমি আমার বয়ফ্রেন্ডকে ভালোবাসি না, আমার হাজবেন্ডের সাথে আমি আমার বয়ফ্রেন্ডের তুলনা করি না, যে তুমি আমাকে এইভাবে ধরো আমার বয়ফ্রেন্ড এইভাবে ধরতো তুমি পারো না, বা তুমি আমাকে এটা করো এটা আমার বয়ফ্রেন্ড ওইভাবে করতো তুমি পারো না। ঠিক আছে, এই তুলনা আমি করি না, আমি যতটুকু ভালোবাসি আমার হাজবেন্ড কি ভালোবাসি, আমার জীবন আমার জান প্রাণ সবকিছু দিয়ে আমার হাজবেন্ডের মন জয় করে চলি সব সময়, সে যেটা পছন্দ করে সেটা করি, তাকে ভালোবাসি, তাকে বুঝি, কখনো তাকে প্রেশার দেই না, টাকা পয়সা হোক যাই হোক না কেন, কখনো তোমার মতো করি না, যার জন্য আমাকে ভালোবাসে। এই ঘুমোরটার জন্য পাগল হয়ে গেছে। তখন ভাই আমাদের বুঝতেছো ইনকাম বন্ধ, আমাদের কোনো টাকা পয়সা তখন নাই, ঘুমোর পাগল হয়ে গেছে, সেই ঘুমোর কেনায় আসে আসতে ওই মুহূর্তে। তারপরে এই ক্যামেরাটা, এটার জন্য পাগল হয়ে গেছিল, জন্মদিনে যে ওকে সারপ্রাইজ দিব, ওর জন্মদিনটা যে করছি, এটা যে কিসের মধ্যে করছি এটা শুধু আমরা জানি, কিসের মধ্যে টাকাগুলো খরচ করছি ওর জন্মদিনে। ও তো কখনো আমার কোনো সারপ্রাইজ দিল না, আমি তোর জন্য করে গেছি, তারপরও আমি ভালো না। কি সুন্দর কিছু কিছু মানুষের ভিডিও দেখি যে যখন আখি হচ্ছে কিছু করছে ভিডিওতে, আমার যত্ন করছে ওইটাও ভালোবেসে করছে, আমি ওর যত্ন করছি ওইটা হচ্ছে নাটক। ভাই কেন, নাটক কার ছিল আর কি ছিল সেটা আখি আস্তে আস্তে টের পাবে। আমি ওর জন্য কখনো কিছু করছি না না করছি সেটা আখি টের পাবে। এই মঞ্জু বাজারে আমাদের কন্ট্রাক্ট, আমরা প্রতি মাসে হচ্ছে শপিং করতাম, মাস শেষে আমরা হচ্ছে পেমেন্ট দিতাম। তো লাস্ট পেমেন্টটা শুধু আটকাই গেছে কারণ আমাদের পেজ বন্ধ, তো এটা ভাইয়া বুঝতে পারছে, মঞ্জু ভাইয়া কিছু বলে নাই, ভাইয়া মাঝে মাঝে ফোন দিয়ে বলে টাকা হাতে আসলে দিয়ে দিও, এটা বলবে স্বাভাবিক। তো সেই ড্রেসগুলো কিন্তু এখনো বাসায়, হ্যাঁ সেই ড্রেসগুলো আমি দিয়ে দিতে চাইছি, তাতেও দোষ হয়েছে যে আখি পড়বে, এখন আমি দিব না ভাই, আমার দোষ হোক এগুলা, এখন আমি মঞ্জু ভাইয়াকে টাকা দিব তার মানে এগুলো আমার কেনা, আমি এখন আর্ন করতেছি একা একা, তার মানে আমার টাকা, তো আমার টাকার কোনো কিছু আমি কাউকে দিব না, তাতে আমাকে খারাপ বলো, আমি কিচ্ছু আর কিচ্ছু কাউকে দিব না। তোমাদের ভাই এখন কোনো আর্নিং করতেছে না, সে অসুস্থ মানসিক ভাবে, আমার কাছে সার্টিফিকেট আছে, সো আমি ইনকাম করে আমার সতীনের ছেলেকে মাসে 3,000 টাকা দিব, তাতে যদি মনে করো আমি খারাপ, আমি খারাপ, এর থেকে বেশি আমি দিতে পারবো না সৎ মা হিসাবে, কারণ যে বাচ্চার প্রতি আমার অধিকার নেই। ওদিন থানায় এসা আমাকে কোলে পর্যন্ত দেয়নি, আমি কোলে চাইছে হাত কোলে চাইছে, ওদের অ্যাডভোকেট পর্যন্ত, সে তো মিথ্যা কথা বলতে পারবে না, সে পর্যন্ত নিয়ে আসছে যে আঙ্কেল বাচ্চাটাকে কোলে দিই, দেয় নাই বাচ্চাটাকে কোলে, আখির মা আখির বাবা এরকম আগলায় রাখছে, রাখুক আগলায়, তাতে আমাদের কি হবে। লাইভে এসে নাকি আখি বলছে আমার কোনোদিন বেবি হবে না, এই জন্য হয়তো আল্লাহ এখন আমাকে বেবি দিছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো এরপরে যেদিন আখি চলে গেছে, এরপর মাঝখানে অনেক ঝগড়াঝাটি আরো এরকম গেছে ঝামেলা। তো এরপরে আমি বলি যে লাস্টে হচ্ছে আর একটা অভ্যাস ওর, এই মাওয়া যাবে, এই হচ্ছে সুইমিং পুলে গোসল করতে যাবে, টাকা থাকুক আর না থাকুক, আর আমি ঠিকই আমার গোল্ড গুলা যখন যখন প্রবলেম হয়েছে আমি বন্ধক রাখছি, ওর মতো একবারে বন্ধক রাখা ওই যে বটি দা বটি কিনা নষ্ট করি না এই টাকা। আমি যখন আমার হাজবেন্ডের প্রয়োজন হয়েছে আমি বন্ধক রেখে তাকে টাকা দিছি। আবার যখন আখি এই যে সুইমিং পুলে যাইতে চাইছে লাস্ট, তো ওই দিন আমার কানে দুর বন্ধক রেখে ওদেরকে আমি সুইমিং পুলে ঘুরতে নিয়ে গেছি। ঠিক আছে, এগুলো তো আখি কখনো লাইভে বললো না, শুধু খারাপটাই বলে গেল, আরো কত মিথ্যা কাহিনী রটায়া। আমার আব্বু আম্মুর ছোটবেলায় ডিভোর্স হয়েছে, এরপর আমার আম্মুকে তার পরিবারে বিয়ে দিছে, তার সাথে আমার আম্মু সংসার করতেছে, সেই ঘরে আমার 2টা ভাই আছে, লিভিং এ থাকার কি আছে এখানে, লিভিং মানে কি,
এখানে লিভিং এ থাকার কি আছে? যেই মা এত কিছু তোর জন্য করছে, তুই কিভাবে তার নামে এত কিছু বললি? যাই হোক, আমার ভিডিওটা ধৈর্য ধরে তোমরা দেখছো, না দেখলে পুরোটা কখনোই বুঝতে পারবা না। তো এরপরে যেদিন ও চলে গেছে সেদিনের কাহিনী আমি বলি। তো ও এরকম ওই ঝগড়া করতেছে দেখে প্রচুর পরিমাণে, তো আমি বলতেছি কি যে হচ্ছে রুমটা সেপারেট করা দরকার। দেখো, এক রুমে ঘুমাইলেই যে মানুষ প্রাইভেট টাইম একসাথে স্পেন্ড করে সেটা তো না, আমাদের প্রাইভেট টাইম আলাদাই স্পেন্ড করা হয়তো। জাস্ট আমরা ঘুম কি, রাতের বেলা তো আমি সারা রাত এডিটিংই করতাম, আমি ঘুমাইতাম সকালে, ঘুমাইতাম। তা আমি ঘুম থেকে উঠেই আমি আহাদকেও কিছু বলি নাই, আমার মেজাজ অনেক গরম ছিল তখন আহাদের উপর। তো আমি হচ্ছে কি করছি, কারণ ওই যে হাইপার হয়ে যাচ্ছিল, আহাদ তো তখন অসুস্থ, আমি তো আর বুঝি নাই যে এতটাও অসুস্থ। ওই রুমে আমি ডেকোরেশন করতে চাইছি যে সবকিছু সুন্দরভাবে গোছায় নিব, ওই রুমে আমি থাকবো, এই রুমে আখি থাকবে। আখি উঠে আহাদকে ডাকছে, বলতেছে যে কি করতেছে তিশা, কেন রুমে এগুলো করতেছে, তাহলে টাকা পয়সার ভাগ কিভাবে হবে? তো আহাদ বলতেছে আমার সাথে এগুলো কথা না বলে তুমি তিশার সাথে কথা বলো। আমি রুম আলাদা করার সময় আমি আর ইরফানকে দিয়ে আখিকে ডাকাইছি, মুক্তাপুরে দিয়ে আখিকে ডাকাইছি যে আপু ডাকো, ওর সাথে আমি কথা বলবো, একটা সুন্দর প্ল্যান করছি, দুই বোর দুই রুম থাকুক, এটা বেটার হয়। ওর মতো গোছায় রাখবে, আমার রুম আমার মতো গোছায় রাখবো, আমার মেয়ে নিয়ে আমি আমার রুমে ঘুমাবো, ওর ছেলে নিয়ে ওর রুমে ঘুমাক, কারণ ওর ছেলেটা অন্য রুমে ঘুমায়, এটা আমার পছন্দ হয় না, ছেলেটা মায়ের কাছে ঘুমাক, এটা আমি চাইছি। ও তখন যায় না, ও না যায় আহাদের সাথে তখন ইচ্ছা মতো তর্ক করতেছে। আহাদ বলতেছে আমি তো জানি না আমি কি বলবো। পরে আমাকে ডাক দিছে, আমি বলছি কি হয়েছে? পরে বলে আহাদের যাই জিজ্ঞেস করি ও কিছুই জানে না। আমি বলি তো আমি রুম আলাদা করতেছি, আহাদ এখানে কি জানবে? এটা নিয়ে ঝগড়া ঝামেলা অনেক কিছু হয়, পরে সে থাকবে না, চলে যাবে ওই বেবিকে নিয়ে, তখনই বের হয়ে যাবে। পরে আমি বলছি না, এইভাবে তো যাওয়া যাবে না, এইভাবে তো যাওয়া যাবে না, তোর আম্মু আব্বুকে ফোন দে, বারবার তুই এইভাবে চলে যাবি, একবার বাচ্চাকে রেখে, ও তখনও বলে বাচ্চাকে রেখে দিলে দে, আমার বাচ্চা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তোরা রাখলে রাখ, না রাখলে নেই। পরে আমি বলি না, এইভাবে হবে না, যদি যাও এবার ভালো মতো, তোমার ফ্যামিলি আসুক ভালো মতো, হয় স্পট নয় স্পট, 2 দিন পর পর এই কাহিনী নাটক আমার ভালো লাগে না, হয় থাকবি না হলে সারা জীবনের জন্য চলে যাবি। পরে কথা টথা হয়, তারপরে আমি আমার মতো করে বসে থাকি। এরপরে ও কি প্ল্যান, আগের দিনই হচ্ছে প্ল্যান করছিল সবাই যে কক্সবাজার যাবে, তোমাদের ভাইয়া মানসিক ভাবে হচ্ছে যেহেতু অসুস্থ, একটু ঘোরাফেরা করলে, তো প্ল্যান করছে আমি যেহেতু বড় বউ আমাকে নিয়ে আগে যাবে। আমি বলছি না, আমি সবসময় আখিকে আগে প্রায়োরিটি দিতাম। যে ও এমন একটা মানুষ ছিল, গাড়িতে যখন আমি সামনে বসতাম ও তখন ভিডিও করতো, যখন ও সামনে বসতো তখন ও ভিডিও করতো না। সবসময় কিন্তু যাওয়ার সময় আমি বসতাম, আসার সময় ও বসতো, এক সময় যাওয়ার সময় ও বসতো, আসার সময় আমি বসতাম। বাট ও সবসময় ব্লগে শর্ট নিক বা ও নিজে রিলস বানাক এমন সময় বানাইতো, আমি যখন সামনে বসতাম আহাদের পাশে, তখন মানে আমাকে সবসময় কালার সাজাইতো, সবসময়। এই জিনিসটা আমি বুঝতে পারতাম, তার আমি কিছু বলতাম না, যে যা করে করুক। কিছু কিছু সময় আছে না, ছোট ছোট বিষয় মানুষ গুরুত্ব দেয় না, ওরকম। এরপরে হচ্ছে কক্সবাজার, আমি বলছি না তুমি আগে আখিকে নিয়ে যাও, নাহলে আখির হচ্ছে মন খারাপ হবে, এমনি ইদানিং আমাকে সহ্য করতে পারতেছে না, দেখা গেল আমরা কক্সবাজার চলে যাবো, ও চলে যাবে, ওকে নিয়ে আগে যাও তারপর আমাকে নিয়ে। তো সেই প্ল্যান মতো কথাও হয়, আখিকে যাইয়া বলেও যে সাইমন ওরা সবাই যায়, সাইমন তারপর সামি সবাই যায়, তোমরা হচ্ছে কক্সবাজার যাবা কালকে, তোমরা আসবা, তারপর হচ্ছে তিশা আর হচ্ছে হাত যাবে, দুইজন যাবে। তো এরকমই কথা হয়। তো সেই রাতের কথার পরে কিন্তু সকালবেলা উঠে আমি রুম আলাদা করতেছি, যে সবকিছু গোছাই, ওরা আজকে রাতের বেলা কক্সবাজার যাবে, আমি সবকিছু গোছাই, তারপরে হচ্ছে আসলে আবার আমরা যাবো। আমার তো এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, কারণ আমি নিজেই তো ওকে আনছি, আমি বিন্দু পরিমাণ কোনোদিন ওকে নিয়ে হিংসা করিনি, কোনোদিনও এই কথা বলি নাই যে আমি আখিকে মানতে পারতেছি না। তারপরে আর ও এটা প্রায় বলছে, ঝগড়া হলেও এটা বলছে, আমার সাথেও কান্না করে করে বলছে দেখ আমি এখন তোকে মানতে পারতেছি না, আমি কি করবো, আমার সহ্য হয় না। এটা অনেকবার বলছে, তখন আমি একা একা কান্না করতাম যে আমি কারে আনলাম, সেই এখন আমার সহ্য করতে পারতেছে না। ওই যে উপরে সাক্ষী আছে একজন, সে জানে এগুলো সব সত্য না মিথ্যা। তারপরে হচ্ছে বলতেছে ওই ওই দিন যেদিন ঝগড়া লাগছে আমরা, বলতেছে না আমি কোনো কক্সবাজার যাবো না, আমি বাসায় যাবো, তোরা কক্সবাজার যা, আমি বাসায় যাই কদিন থেকে আসি। তারপরেও আমি বুঝাইতে গেছি, এই ঝগড়াঝাটির পরেও আমি আবারও বুঝাইতে গেছি, মুক্তাপুও দেখছে, আবারও আমি বুঝাইতে গেছি যে আখি চল আমাদের সাথে কক্সবাজার, আমরা তিনজনই তার থেকে যাই, দুইজন দুজন না যেয়ে, তুই যেহেতু যাইতে চাইতেছিস না, আমি একা যাবো না, তুইও চল, বাবুরা থাকুক, তোর আম্মু আসতেছে, আসলে বাবুকে নিয়ে থাকুক, আমরা চল, আমরা যাই, আলিশাকে আম্মুর বাসায় পাঠিয়ে দিই, আর ও আয়াস হচ্ছে তোর আম্মুর সাথে থাকুক, আমরা ঘুরে আসি, ভালো লাগবে, তাহলে দেখবি যে মনটা ফ্রেশ লাগবে, অনেকদিন হয়েছে আমরা কোথাও ঘুরি না। বলে না আমি কোথাও যাবো না, আমি আমার বাসায় যাবো। তারপরে হচ্ছে ওর আম্মুর সাথে ওর আম্মু আসে, ওর আম্মু এসে ওকে নিয়ে যায়, তখন আহাদ বাসায় ছিল না, আহাদ হচ্ছে তখন গাড়ি ঠিক করতে গেছে, যেহেতু আমরা গাড়ি নিয়ে কক্সবাজার যাবো, সেজন্য হচ্ছে গাড়ি ঠিক করতে গেছে। দাঁড়াও আসতেছে 1 মিনিট। তো যে ও হচ্ছে গাড়ি ঠিক করতে গেছে, তো ওই মুহূর্তে আখি আম্মু না বলে হচ্ছে আখিকে নিয়ে চলে যায়। পরে ও যাওয়ার সময় আখির আম্মু আমাকে অনেকগুলো কথা শোনায়, অনেক কিছু বলে, ঠিক আছে, পুরো আমার উপর ব্লেম দেয়, তার মেন লাইফ নাকি আমি নষ্ট করছি, তার মেয়েকে জোর করে আমি নিয়ে আসছি, এটা সেটা। তো আমি এগুলো শুনে আমি বলি কি যে এতগুলো মিথ্যা ব্লেম আমাকে দিচ্ছেন, আমি বাঁচবই না, আমি মরে যাবো, এটা বলে আমি গেট লক করে দিই। লক করে দেওয়ার পরে হচ্ছে ওর মা বাইরে থেকে নাকি বলে, এটা তো আমি শুনি না, এটা আপা ছিল, মুক্তাপু ছিল, তারা আমাকে বলছে, বলে যে এখানে থাকলে ঝামেলায় পড়বি, আখি তাড়াতাড়ি চল, তিশা যদি এখন মরে তুই ফাঁসবি, তাড়াতাড়ি চল।
এটা বলে চলে গেছে। তো এই কথাটা না আমার বিশ্বাস হয় না, কিন্তু প্রত্যেকটা মানুষই বলছে, মুক্তা আপু বলছে, আপা বলছে, তারপরে হচ্ছে সামিনা, রাজ বলছে, মুনতাহাও বলছে। তো যেহেতু মুনতাহা আমার ভাইয়ের বউ, রাজ আমার ভাই, তাই আমি ওদের কথা বিশ্বাস করি নাই। বাট মুক্তা আপু আর আপা তো আর আমার রক্তের না, তাই আমার বিশ্বাস হয়েছে হয়তো বা এই কথা বলছে। কারণ আখি দরজা আটকালে কখনোই আমার আম্মু ওই সিচুয়েশনে আমাকে নিয়ে চলে যেত না, দেখতো যে ওর কি হয়েছে। এরপর আমি আখি আব্বুকে কল দেই যে আমি এত কিছু করছি আব্বু আপনাদের জন্য, তারপর আপনার বউ আমার নামে এই দোষ দিয়ে গেছে, আমি বাঁচবই না, আমি মরে যাব, আপনি ভালো থাকেন আপনার মেয়েকে নিয়ে। তারপরেও তারা একটা ফোন দিয়ে খোঁজ নেয় নাই আমি ভালো আছি নাকি। আমি তো দরজা লক করে দিছি ভিতরে, দরজা লক করে দিয়ে বিশ্বাস করবো না ওই দিন ফার্স্ট আমার মনে হয়েছে যে আমি মরে যাই। এত কিছু ব্লেম আমাকে দিচ্ছে, আমি জাস্ট হচ্ছে তখন যখনই আঁখি চলে গেছে ওরা সাথে সাথে হচ্ছে তোমাদের ভাইয়াকে কল দিছে, ফ্যানের সাথে আমি ওড়না ঝুলাইছি পর্যন্ত। এর মধ্যে আয়সা নিয়া তোমাদের ভাইয়া এত জোরে জোরে দরজা মানে পুরো ভাঙার অবস্থা এরকম, আর ওর হাতে ব্যথা আমি জানি। পরে আমার মাথায় আসে যে আমি কেন মরবো, যে আমার এই সিচুয়েশনে চলে যেতে পারছে তার জন্য আমি কেন মরবো। আমি দরজা খুলি, তোমাদের ভাই আমাকে জড়ায় ধরে স্বামী কান্না করে দেয় যে তুই কার জন্য মরবি, হ্যাঁ কেন তুই এই করবি, এত কিছু করে এই 2 বছরে, তারপরে তোর দোষ, তার জন্য তুই কেন নিজেরা শেষ করবি। মানে আমার মন অনেক খারাপ ছিল। তোমাদের ভাইয়া ওই রাতে বেলাই হচ্ছে পরে ওই প্ল্যান মতো আমাকে নিয়ে হচ্ছে কক্সবাজারে চলে যায়। তারপর তো দেখছোই আমরা যাওয়ার পরে তোমাদের ভাইয়া সব ছবি টবি চেঞ্জ করে ফেলে, কারণ এটা তোমাদের ভাই অনেক বেশি কষ্ট পায় যে আমাকে মৃত্যু সজ্জায় ফালায় আঁখি কিভাবে চলে গেল, ওর মায়ের এই কথায় যে এখন তিশা মরলে তুই ফাঁসবি, এখানে ফাঁসাটা বড় নাকি আমি মরে যাচ্ছি এটা বড়, এতটুকু মায়া ওর নাই। তো তারপরে আমরা কক্সবাজার থাকাকালীন হচ্ছে আখি, তখন আমাদের কাছে অনেক টাকা ছিল না, আমার আম্মুর কাছ থেকে টাকা নিয়ে আমরা কক্সবাজারে গেছিলাম। কক্সবাজার একদম শেষের দিন, যেদিন আমাদের টাকা পয়সা শেষ, সেদিন আখি মেসেজ দেয় যে বাবুর দুধ ডাইপার শেষ, টাকা পাঠাও 2000। পরে হচ্ছে বলে আখি এখন আমাদের কাছে টাকা নেই, আমরা বাসায় যাই নাই, তারপর ব্যবস্থা করে পাঠাবো, কারণ ওই দিন শুধু আমরা আসবো, গাড়িতে আমাদের তেল ভরতে হবে, এই টাকাটাই আছে। আমরা চলে আসি। আসার পরে যখন আখিয়া হচ্ছে আবার টাকা চায়, পরে আমি বলছি আখি দেখ, যে বাবা আমার কাছে এত বড় মুখ করে গেছো, একটা দুধ তোর ছেলেকে কিনে দিতে পারে নাই, একটা ডাইপার কিনে দিতে পারে নাই, আমাদের কাছে চাইতে হলো, তাহলে বস তুই কোথায় গেলি, তুই চলে আয়, তুই ভুল কর না, আমি আসবো না, টাকা দিলে দিবি না দিলে নেই, আমি আর কোনোদিন আসবো না। ওকে ফাইন। এরপর থেকে তো সবকিছু তোমরা জানোই। তো লাইভে কিছু কিছু কথা আমি উল্লেখ করছি দেখে সবাই মনে করছো কি যে এই মেয়েটা কত খারাপ। আসলে রাগ বেশি আমার, আমি হাইপার হয়ে যাই আর সত্য কথাগুলোই বলি হাইপার হয়ে। ঠিক আছে, ওই মিথ্যা বলে লাইভ করে ডিলিট করার অভ্যাস আমার নাই। ঠিক আছে, আমি একটা কথাও এখানে মিথ্যা বলিনি। আমি চাইলে ওর ফ্যামিলির নামে পেঁচাইয়া অনেক মিথ্যা কথা বলতে পারতাম, কারণ ভাই 2 বছর থেকে ও যেমন জানছে আমার আব্বু আম্মু ডিভোর্স হয়েছে, আমার স্টেপ ফাদার, আমার আপন বাবা আলাদা, সেরকম ওর ফ্যামিলির অনেক কিছু আমি জানছি। ওর আব্বু আগে কি করতো, ওর আব্বু আর খালু আগে মিলে কি করতো দুইজন, সবই আমি জানি। কিন্তু আমি কিন্তু সেগুলো বলতে যাব না, কারণ কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে আমি চাই না। আমাদের কাছে আখি ছিল, আখি যা যা বলছে, যা যা ও করছে সেগুলোই আমি বলছি। কিন্তু ওর ফ্যামিলি নিয়ে কথা বলা, ওর মাকে নিয়ে যে কমেন্টটা আসছে সেটা সত্য না মিথ্যা সেটাও আমি জানি, সবকিছুই আমি জানি। তো সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। ও যেরকম আমার আম্মুকে নিয়ে এতগুলো মিথ্যা বলছে না, ও ভাবছে কি যে আমি এই কথাটা কোনোদিন কারোর কাছে বলবো না যে আমার আব্বু আম্মু ডিভোর্স হয়ে গেছে, আমার আব্বু আম্মু সেপারেশনে আছে, তারপর আমার আম্মুর বিয়ে হয়েছে, আমার আব্বুরও বিয়ে হয়েছে। তো এতে আমার কি সমস্যা, আমার কি দোষ এখানে? হতেই পারে, যেমন তোর আব্বু আম্মুর ডিভোর্স হয় নাই, কিন্তু তোর কিন্তু অলরেডি 2টা ডিভোর্স হয়ে গেছে, তাতে কি হয়েছে? এই যে কথাটা আমাকে তুই শোনাইলি সবার মাধ্যমে, যে আমাকে সবাই বললো যে আমার আম্মু নাকি লিভিং এ থাকছে, আমার আম্মুর 2টা বাচ্চাই নাকি লিভিং এ হয়ে গেছে, বাংলাদেশে এতই সোজা, লিভিং এতই সোজা। তোর ছেলেকে তো ইন ফিউচারে বলবে তোর মায়ের 2টা ডিভোর্স হয়েছে, বলবে না? সেদিনই এটার ফল পাবি তুই, যেদিন তোর ছেলেটা বড় হবে, সমাজে চলবে, স্কুলে যাবে, আর ওকে বলবে যে তোর মায়ের 2টা ডিভোর্স হয়েছে, তোর মা দুইজনে একজনের সাথে সংসার করতে পারে না, সেদিন তুই বুঝবি যে আসলে প্রথম সংসারে কি তোর দোষ ছিল, দ্বিতীয় সংসারে কি তোর দোষ ছিল। একতরফা তো দোষ হয় না, আমি তো এখনো বলি না তোর একারই দোষ, তোর আহাদের দুইজনেরই দোষ, দুইজনেরই দুইজনকে ভালোবাসতে পারো নি। কিন্তু আহাত তোকে ভালো না বাসার পিছনে তোর অনেক কারণ ছিল, কথায় কথায় বয়ফ্রেন্ডকে টাইনা আনতি, এতে কোনো স্বামী তার বউকে ভালোবাসতে পারবে না। যখনই ও তোকে ভালোবাসতে যাইতো, আহাত চেষ্টা করছে, তখনই তুই একটা কথা বলতি, একটা খোঁচা মারতি। কিন্তু আহাদের প্রায়োরিটি আমার দিকে বেশি ছিল সবসময়, এটা আমি অস্বীকার করবো না, যেটা সত্য, যেটা ভিডিওতেও ফুটে তুলছে, যেটার কারণ অবশ্যই আমি। আর আমি আমার জীবনে যাকে সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে রাখছি তার জীবনে আমার প্রায়োরিটি থাকবে না? আমি তো আমার কোনো বয়ফ্রেন্ডকে প্রায়োরিটি দিয়ে রাখি নাই, কোনো লাইভে এসে বলিনি আমার অমুক বয়ফ্রেন্ডকে আমি ভালোবাসি। আমি আমার স্বামী ছাড়া কাউকে ভালোবাসি না, আমি অন্ধের মতো আমার স্বামীকে ভালোবাসি। ইভেন বয়ফ্রেন্ড তো বাদ, আমার মা বাবা ভাই বোন, আমি সব থেকে আমার হাজবেন্ডকে বেশি ভালোবাসি, আমার সন্তানের থেকে আমার স্বামীকে আমি বেশি ভালোবাসি। এটা আমি সবসময় বলছি, আমার স্বামী সবার আগে। তো সেই স্বামীর কাছে আমার প্রায়োরিটি কেন বেশি থাকবে না, যার জন্য আমি কাঁধে কাঁধ মিলে কষ্ট করতেছি, কাঁধে কাঁধ মিলে কামাই করতেছি, সংসারটার জন্য এত কিছু করতেছি। তুই কি করছিস আমাদের সংসারের জন্য? এখন যতটুকু এফোর্ট দিছস তখন দিতি, তখন তোর পেজে তুই ভিডিও দিতি, লাইভ করতি, প্রমোশনের কাজ করতি, তখন কেন করনি?
তো এখান থেকেই বোঝা যায় কে সত্যবাদী কে মিথ্যাবাদী। তো এতটুকুই বলবো যে এই পর্যন্তই, কাহিনী এখানেই শেষ। তোমাদের আহ ভাইয়ার সাথে আখির জার্নি এখানেই শেষ, আমাদের জার্নি এখানেই শেষ। ওর মতো থাকুক। আর ওর ফ্যামিলি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। ও আমার ফ্যামিলি নিয়ে কথা বলছে, এটা ওর পারিবারিক শিক্ষা, বা ও বলতে পারছে, ওর বিবেকে বাজে নাই যে আমি এতগুলো মিথ্যা কিভাবে বলি, সেটা ওর ব্যাপার। আমি যা বলছি সব সত্য বলছি। তো এই ছিল আখির সাথে আমাদের জার্নি, এখানেই হচ্ছে শেষ। সবাই ভালো থেকো। আর কোনোদিন আমাদের সাথে আখিকে দেখতে পারবা না। আয়াস আমাদের সন্তান, ওর খোঁজ নিব আমি। আমি সৎমা হিসাবে যতটুকু নেওয়ার নিব, ওর বাবা নিবে নাকি সেটা ওর বাবার ব্যাপার। আমি আকসার খোঁজও নেই, আয়াসেরও নিব যখন আয়াস কথা বলতে পারবে তখন। এখন ফোন দিয়ে ওই আয়াসের খালা আর মায়ের ভাব আমার শোনার আমার সময় নেই। যে 1 মিনিটের জন্য যদি আয়াসকে দেখার জন্য কল দেই, লাইভে এসে আমাকেই তো কল দেয়, দিলাম না কল, সমস্যা কি? আয়াস বড় হইলে তখন আয়াসের সাথে যোগাযোগ করব, কোনো সমস্যা নেই। আর এখন যতদিন আমাদের পেজ ঠিক না হবে, আমি 3,000 টাকা করে খরচ দিব। পেজ ঠিক হলে আমি খরচটা বাড়াই দিব। আর ওর বাবা যখন ইনকাম করবে তখন ওর বাবা বাড়াই দিবে, বাস শেষ, এতটুকুই। তো সবাই ভালো থাকো। আমার যা যা বলার ছিল এখানেই শেষ। আল্লাহ হাফেজ।